আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে প্রপারলি? জি স্যার, দেখা সব যায়। বোঝা যাচ্ছে? জি স্যার। সো লাস্ট দিন আমরা কভার করেছিলাম মেইন মেমোরির ডাইনামিক স্টোরেজ অ্যালোকেশন পর্যন্ত। ওকে, সো টুডে উই উইল কন্টিনিউ ফ্রম ফ্র্যাগমেন্টেশন। সো বেসিক্যালি মেমোরিতে যখন কন্টিজিউয়াসলি প্রসেসগুলোকে, আচ্ছা সোফার আমরা যেই কয়টা মেকানিজম দেখেছিলাম, মানে প্রসেসকে মেইন মেমোরিতে অ্যালোকেট করার জন্য যেই কয়টা মেকানিজম দেখেছিলাম, কি কি দেখেছিলাম? কন্টিজিউয়াস অ্যালোকেশন, দেন হচ্ছে গিয়ে কি ফার্স্ট ফিড, দেন হচ্ছে গিয়ে কি ভ্যারিয়েবল পার্টিশনিং আর ফিক্স সাইজ পার্টিশনিং, তাই না? এই তিন ধরনের অ্যালোকেশন দেখেছিলাম, রাইট? আর ডায়নামিক মেমোরি অ্যালোকেশনে কি করা হতো? সো বেসিক্যালি তিনটা মেকানিজম ইউজ করা হতো, ফার্স্ট ফিড, বেস্ট ফিড আর ওয়ার্স্ট ফিড। সো এই সবগুলা অ্যালোকেশনের কমন লিঙ্কটা কি বা কমন প্যাটার্নটা কি কি ছিল? কমন প্যাটার্নটা কি এটা ছিল না, প্রসেসগুলোকে কি, লেটস সে প্রসেস 1 একে অ্যালোকেট করতে 4 বাইট অথবা মনে করেন 4টা লজিক্যাল অ্যাড্রেস স্পেস লাগবে। সেই ক্ষেত্রে কি র্যামে এই 4 বাইট কি কন্টিনিউয়াসলি অ্যালোকেট করে দেওয়া হতো না? ইয়েস অর নো? মানে কন্টিনিউয়াসলি 4টা মেমোরি অ্যাড্রেস অ্যাভেলেবল আছে এমন জায়গাতে অ্যালোকেট করে দেওয়া হতো না, লেটস সে 20 থেকে 23? ইয়েস অর নো? সো এই যে এই কন্টিনিউয়াস অ্যালোকেশন, এইটার কারণে দুই ধরনের ইস্যু ক্রিয়েট হয়, বা এটার কারণে আসলে একটা মেজর ইস্যু ক্রিয়েট হয়, হুইচ ইজ নোন অ্যাজ ফ্র্যাগমেন্টেশন। ওকে, সো ফ্র্যাগমেন্টেশন, সো বেসিক্যালি দুই ধরনের ফ্র্যাগমেন্টেশন ইস্যু ক্রিয়েট হয়, একটা হচ্ছে কি এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন আর একটা হচ্ছে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। সো ফার্স্টে আমরা দেখি এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনটা কি। ওকে, সো মনে করেন র্যাম র্যামে পার্টিশন করা আছে, লেটস সে লোয়ার লেভেলে ওএস আছে, অ্যান্ড অ্যাভেলেবল স্পেসে হচ্ছে গিয়ে পার্টিশন করা আছে তিনটা। ওকে, এটা মনে করেন 40 বাইট, এটা মনে করেন 30 বাইট, অ্যান্ড এখানে মনে করেন হচ্ছে গিয়ে 20 বাইটস। ওকে, তিনটা পার্টিশন করা আছে। সো P1 নামের একটা প্রসেস আসলো, লেটস সে ইট ইজ অফ লেটস সে ইট ইজ অফ 30 বাইটস। সো P1 লেটস সে অ্যালোকেশন পেলো ফার্স্ট পার্টিশনে। ওকে, সো এখানে হোল থাকে কত বাইটসের? আর 40 বাইটের পার্টিশনে যদি 30 বাইটের কোনো একটা প্রসেস অ্যালোকেশন পায়, তাহলে ওই পার্টিশনে হোল কত বাইটের বাকি থাকে? 20 বাস। 20 কিভাবে? 10 বাইটস না? 40 বাইটের মধ্যে 30 বাইট অ্যালোকেট হয়েছে, সো 10 বাইটস বাকি থাকে। ওকে, সো এরপরে P2 নতুন আরেকটা প্রসেস আসলো, P2 লেটস সে তার হচ্ছে গিয়ে অ্যালোকেশন লাগবে হচ্ছে গিয়ে P2 কে অ্যালোকেট করতে লাগবে হচ্ছে গিয়ে লেটস সে 25 বাইটস। সো P2 কে হচ্ছে গিয়ে এই পার্টিশনে অ্যালোকেট করা হলো। সো এখানে হোল কত থাকে? 5 বাইটস। অ্যান্ড আরেকটা প্রসেস আসলো, লেটস সে P3, P3 এর লাগে হচ্ছে গিয়ে অ্যালোকেশন লেটস সে 10 বাইটসের। ওকে, সো তাহলে এইটাকে যদি অ্যালোকেট, আচ্ছা লেটস সে 15 বাইটসের। ওকে, সো P3 কে যদি এখানে অ্যালোকেট করা হয়, তাহলে হোল কত থাকে এই পার্টিশনে? 5 বাইটস। ওকে, আচ্ছা, সো এইখানে কারেন্টলি র্যামে টোটাল অ্যামাউন্ট অফ ফ্রি স্পেসেস কত? 20 বাইটস না? ইয়েস অর নো? জি স্যার। কিন্তু এখন মনে করেন র্যামে এমন একটা প্রসেস আসলো P4, যেটার হচ্ছে গিয়ে অ্যালোকেশন, যেটাকে অ্যালোকেট করতে লাগবে 15 বাইটস। এই P4 কে কি অ্যালোকেট করা যাবে কারেন্ট স্টেটে র্যামে? নো স্যার। কেন করা যাবে না? কারণ অলদো র্যামের হচ্ছে গিয়ে টোটাল অ্যামাউন্ট অফ ফ্রি স্পেস হচ্ছে গিয়ে 20 বাইটস, যেটা কি উইচ ইজ গ্রেটার দেন পি ফোরের P4 কে অ্যালোকেট করতে যে স্পেস লাগবে সেটার থেকে কি টোটাল অ্যামাউন্ট অফ ফ্রি স্পেসটা র্যামে বেশি, কিন্তু এই ফ্রি স্পেসগুলা কি কন্টিজিউয়াসলি নাই, তাই না? ইয়েস অর নো? কন্টিজিউয়াসলি আছে 20 বাইট?
20 বাইট কন্টিনিউয়াসলি নাই, এইখানে আছে 10 বাইট, এইখানে আছে 5 বাইট, এইখানে আছে 5 বাইট, মানে টোটাল পুরাটা র্যামে হচ্ছে গিয়ে কি স্ক্যাটার্ডভাবেই টোটাল 20 বাইটস ফ্রি স্পেস আছে। কন্টিনিউয়াসলি 15 বাইট বা 20 বাইট একসাথে নাই, দ্যাট ইজ ওয়াই P4কে অ্যালোকেট করা যাচ্ছে না। সো এই ইস্যুটাই হচ্ছে গিয়ে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। ওকে, সো এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন বেসিক্যালি কি, অলদো র্যামে টোটাল অ্যামাউন্ট অফ মেমোরি, টোটাল অ্যামাউন্ট অফ ফ্রি স্পেস হচ্ছে গিয়ে কোনো প্রসেসকে অ্যালোকেশন দেওয়ার জন্য তার থেকে বেশি অ্যামাউন্ট অফ ফ্রি স্পেস হচ্ছে গিয়ে র্যামে অ্যাভেলেবল আছে, কিন্তু সেই ফ্রি স্পেসটা একসাথে না থাকার কারণে, একসাথে না থাকার কারণে প্রসেসটাকে অ্যালোকেট করা যাচ্ছে না, মানে কন্টিনিউয়াসলি না থাকার কারণে হচ্ছে কি অ্যালোকেট করা যাচ্ছে না। এই ইস্যুটাই হচ্ছে গিয়ে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। ওকে, সো এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন কি, এটা বুঝতে পেরেছেন সবাই? সো বেসিক্যালি হচ্ছে গিয়ে র্যামে টোটাল ফ্রি স্পেস প্রসেসকে অ্যালোকেট করার সমান বা তার থেকে বেশি আছে, কিন্তু সেই ফ্রি স্পেসটা একসাথে না থাকার কারণে বা কন্টিনিউয়াসলি না থাকার কারণে যদি প্রসেসটাকে অ্যালোকেট করা না যায়, দ্যাট ইস্যু ইজ নোন অ্যাজ এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। ওকে, সো এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন কি, এটা সবাই বুঝতে পেরেছেন? ইয়েস অর নো? জি স্যার। ওকে, সো তাহলে না উই উইল মুভ ইনটু ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। সো ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনটা কি? লেটস সে একটা পার্টিশন আছে 40 বাইটসের। ওকে, একটা প্রসেস আসলো P1 which is of let's say 37 বাইটসের। সো এই ক্ষেত্রে যেটা করা হয়, এইখানে যদি প্রসেস 1কে যদি অ্যালোকেশনটা দেয়া হয়, তাহলে কত বাইটসের হোল থাকে? 40 বাইটের পার্টিশনে যদি 37 বাইটসের অ্যালোকেশন দেয়া হয় কোন একটা প্রসেসকে, তাহলে হোল বা অ্যাভেলেবল স্পেস কত বাইটের থাকে? 3 বাইটসের। ওকে, সো এইখানে একটা ব্যাপার দেখেন, এই যে পার্টিশনের মধ্যে যে প্রসেসটাকে অ্যালোকেট করা হইলো, এইখানে দেখেন প্রসেস ওয়ানের ম্যানেজমেন্টের জন্য, মানে হচ্ছে গিয়ে যেই অ্যালোকেটেড স্পেসটা দেওয়া হইলো একটা প্রসেসকে, এইটার জন্য, অ্যান্ড এই যে হোলটা যে আছে বা অ্যাভেলেবল স্পেসটা আছে, এইটার জন্য, এই দুইটা পার্টের জন্য কি সেপারেটলি সিস্টেমকে ডিল করতে হবে, মানে মেমোরিকে হচ্ছে গিয়ে সেপারেটলি কি ম্যানেজমেন্ট প্রসিজার চালাতে হবে না? ইয়েস অর নো? কারণ কি, প্রসেস 1 কি 37 বাইটসের অ্যালোকেশন পেয়েছে একটা পার্টিশনে, আর 3 বাইটসের কি একটা ফ্রি স্পেস থেকে যাচ্ছে পার্টিশনে। এই দুইটার জন্য কি সেপারেটভাবে অপারেট করতে হবে না র্যামকে, দুইটা সেপারেট স্পেসের জন্য? আর এই যে মনে করেন এই যে এই 3 বাইট মনে করেন হচ্ছে কি মেমোরি স্পেসে আছে, মনে করেন হচ্ছে গিয়ে 103 থেকে হচ্ছে গিয়ে 105 পর্যন্ত। সো এই যে 103 থেকে 105 পর্যন্ত যে মেমোরি স্পেসটা আছে, যেটাতে কোনো প্রসেস অ্যালোকেটেড নাই, এইটার জন্য কি ডেফিনেটলি প্রসেসকে মেইন মেমোরিকে কি ডেফিনেটলি সেপারেট মেকানিজম চালাতে হবে, যাতে হচ্ছে গিয়ে এই পার্টিকুলার 3টা অ্যাড্রেস স্পেসকে নিয়ে সে ডিল করতে পারে সেপারেটলি, তাই না? কিন্তু এই এত ছোট এক সাধারণত সিস্টেম হচ্ছে গিয়ে এত ছোট একটা অ্যামাউন্টের স্পেস নিয়ে হচ্ছে গিয়ে সাধারণত অ্যাড্রেস স্পেস নিয়ে সাধারণত কাজ করে না, যেটা হচ্ছে গিয়ে খুবই নেগলিজিবল থাকে। ওকে, সো হোলটা যদি খুবই নেগলিজিবল হয়, সেই ক্ষেত্রে যেটা হয়, এই যে দেখেন মাত্র 3টা মেমোরি অ্যাড্রেস স্পেস, এই 3টা মেমোরি অ্যাড্রেস স্পেসের জন্য কি তার ডিফারেন্ট একটা মেকানিজম চালানো লাগতেছে এই মেমোরি স্পেসটাকে ম্যানেজ করতে। ওকে, সে যে এটা হচ্ছে গিয়ে একটা ফ্রি মেমোরি স্পেস, এটার ইনফরমেশন রাখা লাগতেছে, এটার জন্য আলাদা অ্যাকাউন্টিং প্রসিজার অ্যাপ্লাই করা লাগতেছে। সো যেটা কি বেসিক্যালি অনেক ওভারহেড ক্রিয়েট করতেছে। সো সিনারিও যদি এমন হয় যে প্রসেসকে কোনো একটা পার্টিশনে অ্যালোকেট করার পরে খুবই নেগলিজিবল অ্যামাউন্ট অফ একটা স্পেস যদি হোল হিসেবে ক্রিয়েট হয়, সেই ক্ষেত্রে যেটা করা হয়, ওই হোলটাকে প্রসেসটাকেই পুরা পার্টিশনের অ্যালোকেশনটা দিয়ে দেওয়া হয়। ওকে, যাতে হচ্ছে কি ওই এক্সট্রা ওভারহেডটা মেইন মেমোরিকে ওই ছোট একটা হোলের জন্য এক্সট্রা কোনো ওভারহেড বা এক্সট্রা কোনো প্রসিজার অ্যাপ্লাই করা না লাগে। সো এই সব ক্ষেত্রে যেটা করা হয়, এইখানে দেখেন প্রসেস 1কে অ্যালোকেট করতে লাগে 37 বাইটস, পার্টিশনে আছে 40 বাইটস। সো যেটা করা হয়, প্রসেস 1কে পুরা 40 বাইটসেরই অ্যালোকেশন দিয়ে দেওয়া হয়।
যাতে হচ্ছে কি ওই খুবই নেগলিজিবল অ্যামাউন্ট অফ যে হোলটা ক্রিয়েট হয় সেটার জন্য সেপারেট কোনো ম্যানেজমেন্ট প্রসিজার মেইন মেমোরিকে অপারেট করতে না হয়, ওকে, এই ওভারহেডটা রিডিউস করতে। সো এটাই হচ্ছে কি ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন, ওকে। সো ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন কি বুঝতে পেরেছেন? স্যার কতটুকু অ্যামাউন্ট এটা নেগলিজিবল? ডিপেন্ড করে এটা বিভিন্ন মেকানিজমের উপর ডিপেন্ড করে যে কতটুকু নেগলেক্ট করা হয়। সো সেটা দুই বাইটসও হইতে পারে, 3ও হইতে পারে, 50ও হইতে পারে, 100 হইতে পারে, এর থেকে বড় হইতে পারে, ইট ডিপেন্ডস। বুঝতে পারছেন? ওকে স্যার। ওকে, এটা সিনারির উপর ডিপেন্ড করে যে কোন ধরনের মেকানিজম ইউজ হচ্ছে, ওই মেকানিজমের জন্য কতটুকু ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হবে সেটা, ওকে। এতটুকু জাস্ট অলওয়েজ মনে রাখবেন যে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন ইস্যুটা রিজলভেবল, কিন্তু ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন ইস্যুটা রিজলভেবল না মেমোরি ম্যানেজমেন্টের ক্ষেত্রে, ওকে। বুঝতে পারছেন? বেসিক্যালি কি ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনে বেসিক্যালি কি হইতেছে, আমার যেহেতু মনে করেন প্রসেস 1 লেটসে 37 বাইটসের অ্যালোকেশন নিচ্ছে, প্রসেস 1কে এই 40 বাইটসের অ্যালোকেশনই দিয়ে দেওয়া হয়েছে। বেসিক্যালি কি ইউজ করতেছে কি 37 বাইটস, আর 3 বাইটস কি আনইউজ থাকতেছে না টেকনিক্যালি ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনের কারণে, ইয়েস অর নো? সো এই ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনটা আসলে রিজলভেবল না, বাট এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনটা রিজলভেবল, ওকে। সো আমরা এখানে একটা স্ট্যাটিস্টিক্যাল একটা ডেটা দেখি। সেটা কিন্তু যেটা বলতেছি এখন সেটা কিন্তু স্ট্যাটিস্টিক্যাল ডেটা, কোনো প্রকারের ফ্যাক্ট না, ওকে। ফর ফার্স্ট ফিট অ্যালগোরিদম স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস রিভিলস দ্যাট গিভেন n ব্লকস অ্যালোকেটেড, সো n ব্লকের nটা ব্লক যদি মানে nটা ব্লকে যদি প্রসেস অ্যালোকেট থাকে তাহলে অ্যানাদার 0.5 ইন্টু n ব্লকস লস টু ফ্র্যাগমেন্টেশন। সো যদি হচ্ছে মানে একটা অ্যানালাইসিসে দেখা গিয়েছে যে ফার্স্ট ফিট অ্যালগোরিদমে যদি nটা ব্লককে অ্যালোকেট করা হয় র্যামে, তাহলে যেটা হয় সেটা হচ্ছে কি ব্লক মানে হচ্ছে কি পার্টিশন, ওকে, বা প্রসেস নাম্বার অফ প্রসেসেস, তাহলে ফ্র্যাগমেন্টেশনের কারণে 0.5 ইন্টু n নাম্বার অফ ব্লকস লস হয়, ওকে। সো বেসিক্যালি কি 1/3 অফ টোটাল ব্লকস মে বি আনইউজেবল, ওকে। মানে টোটাল যে কটা ব্লক আছে তার মধ্যে 1/3 অ্যামাউন্ট অফ ব্লকসই কি আনইউজেবল থাকে, ওকে। সো দ্যাট ইজ নোন অ্যাজ 50% রুল, ওকে। এটা একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, কোনো ফ্যাক্ট বা কোনো না, মানে কোনো রুলস না, ওকে। সো ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনটা যেটা দেখলাম যে সেটা হচ্ছে গিয়ে আমি এটা অলরেডি বলেছি যে এটা আসলে অ্যাকচুয়ালি রিমুভ করা যায় না, ওকে। সো আমরা কি রিমুভ করতে পারি, রিমুভ করা যেতে পারে হচ্ছে গিয়ে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনকে, ওকে। সো এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনকে রিমুভ করা হয় কম্প্যাকশনের মাধ্যমে। সো কম্প্যাকশনটা কি তাহলে, আই রিপিট, এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনকে রিমুভ করা যায় কম্প্যাকশনের মাধ্যমে। তাহলে কম্প্যাকশনটা কি, আমাদের কনসার্ন হচ্ছে গিয়ে এখন এইটা। বেসিক্যালি কম্প্যাকশন হচ্ছে গিয়ে র্যামের মানে র্যামের স্পেসগুলোকে শাফল করে দেয়, ওকে। সো র্যামের যে ব্লকগুলো আছে সেগুলোকে শাফল করে দেয়। আচ্ছা, র্যামে তো দুই ধরনের ব্লক থাকে তাই না, মানে দুই ধরনের মেমোরি স্পেস থাকে। এক ধরনের স্পেস কি অ্যালোকেটেড স্পেস, যেখানে কি প্রসেসগুলো সব মানে প্রসেস অ্যালোকেট থাকে। আরেক ধরনের স্পেস কি হোল বা ফ্রি স্পেস, তাই না? সো বেসিক্যালি কম্প্যাকশনটা কি, কম্প্যাকশন হচ্ছে গিয়ে র্যামের মানে র্যামের মেমোরি কন্টেন্টগুলোকে এমনভাবে শাফল করা যাতে হচ্ছে গিয়ে অ্যালোকেটেড স্পেসগুলো একসাথে থাকে আর হোল বা ফ্রি স্পেসগুলো একসাথে থাকে। আই রিপিট, কম্প্যাকশন কি, কম্প্যাকশন হচ্ছে গিয়ে র্যামের মেমোরি কন্টেন্টগুলোকে এমনভাবে শাফল করা যাতে হচ্ছে গিয়ে অ্যালোকেটেড মানে যেই স্পেসগুলোতে মেমোরি অ্যালোকেট মানে প্রসেস অ্যালোকেট করা আছে সেগুলো সব একসাথে থাকে, আর হোল বা ফ্রি স্পেসগুলো যাতে সব একসাথে হয়ে যায়। এই ক্ষেত্রে অ্যাডভান্টেজটা কি হয়, এই হোলগুলা হচ্ছে গিয়ে একসাথে হয়ে বা কন্টিনিউয়াসলি হয়ে হচ্ছে গিয়ে একটা লার্জ ফ্রি ব্লক ক্রিয়েট করে, ওকে, লার্জ ব্লক ক্রিয়েট করে যেখানে অনেকগুলো প্রসেস একসাথে অ্যালোকেট করা যায়। সো এইটাই বেসিক্যালি হচ্ছে গিয়ে কম্প্যাকশন, অ্যান্ড কম্প্যাকশনটা ইউজ করা হয় এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন রিডিউস করতে, ওকে। অ্যান্ড কম্প্যাকশন ইজ অনলি পসিবল ইফ রিলোকেশন ইজ ডাইনামিক। তার মানে কি, যে কোনো নতুন একটা প্রসেস অ্যালোকেশন পাইলেই হচ্ছে গিয়ে সাথে সাথেই কি শাফলিংটা হইতে হবে, ওকে।
যে হচ্ছে গিয়ে সবগুলা মানে অ্যালোকেটেড স্পেস আর হোলগুলাকে সব কেসের জন্যই হচ্ছে গিয়ে সেমভাবে শাফল করতে হবে। ওকে, এইটা এমন হওয়া যাবে না যে হচ্ছে গিয়ে কোনো কোনো প্রসেস অ্যালোকেট হলে শাফল হচ্ছে, কোনো কোনো প্রসেস অ্যালোকেট হলে শাফল হচ্ছে না, এরকম হওয়া যাবে না। যে যে কোনো প্রসেস, নতুন কোনো প্রসেস অ্যাড হইলেই অথবা হচ্ছে গিয়ে যে কোনো সিনারিওর জন্যই হচ্ছে গিয়ে সেমভাবে অপারেট করবে বা সেমভাবে শাফলিং হবে। এই তাহলেই শুধুমাত্র কম্প্যাকশনটা পসিবল হয়, অ্যান্ড ইজ ডান অ্যাট এক্সিকিউশন টাইম। প্রসেসের এক্সিকিউশন টাইমের মধ্যেই হচ্ছে গিয়ে কম্প্যাকশনটা কমপ্লিট করতে হবে, যেটা কি অনেক কস্টলি বা অনেক ওভারহেড ক্রিয়েট করে। ওকে, অ্যান্ড এই কম্প্যাকশনের মেকানিজমটাও অনেক কমপ্লেক্স, এটা হ্যান্ডেল করাটা সিস্টেমের জন্য অনেক হার্ড। ওকে, সো কম্প্যাকশন নিয়ে কারো কোনো কনফিউশন আছে? স্যার মানে কম্প্যাকশন এটা কি র্যান্ডমলি হতে হবে নাকি মানে সব সময় হবে। কম্প্যাকশন যদি একবার হয় তার মানে যে কোনো নতুন প্রসেস যদি অ্যাড হয় তখন প্রত্যেকবার হবে। মানে এটা এমন না যে কোনো কোনো সিনারিওতে কম্প্যাকশন হবে, কোনো কোনো সিনারিওতে কম্প্যাকশন হবে না, এরকম হওয়া যাবে না। বুঝতে পারছেন? যদি জি কম্প্যাকশন অ্যাপ্লাই করা হয় সিস্টেমে তাহলে সব কেসেসই হবে। যখনই কোনো একটা প্রসেস অ্যাড হবে র্যামে তখনই কম্প্যাকশন হবে, সফল হবে, শাফলিং হবে। আচ্ছা, সো নেক্সট আমরা যে কনসেপ্টটা দেখব মেমোরি ম্যানেজমেন্টের সেটা হচ্ছে গিয়ে পেজিং। সো পেজিংটা বেসিক্যালি ইউজ করা হয় হচ্ছে গিয়ে মানে এই এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনের একটা এফিশিয়েন্ট এফিশিয়েন্ট একটা মানে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন রিমুভ করার একটা এফিশিয়েন্ট মেকানিজম হচ্ছে গিয়ে পেজিং। ওকে, সো পেজিং পেজিং কি এখন তাহলে আমরা এটা দেখি আগে। সো পেজিং বেসিক্যালি আমরা এতদিন কি জেনে এসেছিলাম বা মানে সোফার আমরা কি জেনে এসেছিলাম যে একটা প্রসেস মেইন মেমোরিতে অ্যালোকেশন পায় কিভাবে, কন্টিনিউয়াসলি পায় না। সো লেটস সে প্রসেসর হচ্ছে গিয়ে 40 বাইটসের অ্যালোকেশন লাগবে, তাহলে কি র্যামের কোনো একটা স্পেসে এমন কোনো একটা স্পেসেই সে অ্যালোকেশন পায় যেখানে কি তাকে 40 বাইটসের কন্টিনিউয়াস অ্যালোকেশন দেওয়া যায়, তাই না? মানে হচ্ছে গিয়ে 40টা মেমোরি অ্যাড্রেস হচ্ছে গিয়ে কন্টিনিউয়াসলি থাকবে, এমন একটা মেমোরি লোকেশনে অ্যালোকেশন পাইতো, তাই না? সো বেসিক্যালি পেজিংয়ের মানে পেজিংয়ের মেইন পারপাস বা মেইন মটো যেটা সেটা হচ্ছে গিয়ে এই যে কন্টিনিউয়াস অ্যালোকেশনটা এইটাকে রিমুভ করে ফেলা। ওকে, দ্যাট মিনস পেজিংয়ে হচ্ছে গিয়ে প্রসেসের অ্যালোকেশন কন্টিনিউয়াসলি হয় না। এখন তাহলে কোশ্চেন আসতে পারে কিভাবে হয়। সো তাহলে আমরা পেজিংয়ের কনসেপ্টটা দেখি। সো ফার্স্ট কনসেপ্ট মানে ফার্স্ট মেকানিজম মানে পেজিংয়ের ফার্স্ট যে স্ট্রাকচার বা ফার্স্ট যে ফাংশন সেটাই হচ্ছে গিয়ে অ্যালোকেশনটা হবে নন কন্টিনিউয়াস। ওকে, নন কন্টিনিউয়াস হবে অ্যালোকেশন। ওকে, এখন আমরা পেজিংটা কিভাবে হয় সেটাকে আমরা স্টেপে স্টেপে দেখি। ওকে, তাহলে বুঝতে পারবেন সো পেজিংটা কি বা হাউ ইট ক্যান বি operated within in memory. ওকে, সো বেসিক্যালি যেটা করা হয় সেটা হচ্ছে গিয়ে লেটস সে একটা প্রসেস, এই প্রসেসের হচ্ছে গিয়ে মনে করেন সাইজ হচ্ছে গিয়ে মনে করেন 8 বাইটস অথবা 8টা মেমোরি অ্যাড্রেস স্পেস, 8টা লজিক্যাল অ্যাড্রেস স্পেস। ওকে, 8টা লজিক্যাল অ্যাড্রেস স্পেস মানে কি তার মেইন মেমোরিতে অ্যালোকেশনের জন্য কয়টা ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস লাগবে বলেন? 8টা লজিক্যাল অ্যাড্রেস স্পেসকে মেইন মেমোরিতে অ্যালোকেট করতে কয়টা ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস লাগবে? 8টা না? ইয়েস অর নো? আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, Yes, sir. আচ্ছা, সো তাহলে এই 8টা মেমোরি 8টা লজিক্যাল অ্যাড্রেস স্পেস যদি আছে এই প্রসেস ওয়ানে, তাহলে এইটাকে এই প্রসেসকে অ্যালোকেট করতে কি ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস লাগবে কয়টা? 8টা। আচ্ছা, সেটাই যাচ্ছি। সো সো প্রসেস ওয়ান, ওকে, সো এর হচ্ছে গিয়ে 8টা লজিক্যাল অ্যাড্রেস স্পেস বা অথবা এটা হচ্ছে গিয়ে 8 বাইটের। ওকে, হোয়াট এভার। সো 0 1 2 3 4 5 6 7, তো 8টা মেমোরি লজিক্যাল অ্যাড্রেস স্পেস হলো। সো এটা হচ্ছে গিয়ে প্রসেস ওয়ান।
ওকে। আর মেইন মেমোরি মনে করি হচ্ছে গিয়ে, ধরে নেই র্যাম হচ্ছে গিয়ে 16 বাইটসের। সো 16 বাইটের যদি র্যাম হয় তাহলে এটাতে অ্যাড্রেস স্পেস কয়টা থাকে? 0 থেকে 15 পর্যন্ত 16টা না? ইয়েস অর নো? জি স্যার। স্যার, প্রসেস কি অলওয়েজ ছোট হতে হবে র্যামের থেকে, নাকি কোনো নেই? এইটা ডিপেন্ডস, এটা ডিপেন্ডস। এটা প্রসেস তো বড় হতে পারে, তাই না? প্রসেস বড় হইতে পারে না? Yes. ওকে, সো এটা গেল। সো এইগুলা হচ্ছে গিয়ে লজিক্যাল অ্যাড্রেসগুলা, প্রসেসের লজিক্যাল অ্যাড্রেসগুলো হচ্ছে গিয়ে এইগুলা। আর এইটা হচ্ছে গিয়ে ফিজিক্যাল অ্যাড্রেসগুলো, ওকে, প্রসেসর। ওকে, র্যাম মানে সরি, এটা হচ্ছে গিয়ে র্যামের ফিজিক্যাল অ্যাড্রেসগুলো। ওকে, সো এখন পেজিং এর কনসেপ্টটা যেটা, সেটা হচ্ছে গিয়ে ফার্স্টে যেটা করা হয় সেটা হচ্ছে গিয়ে প্রসেসকে সেম সাইজের মাল্টিপল পার্টে ডিভাইড করা হয়। ওকে, আই রিপিট, প্রসেসকে সেম সাইজের মাল্টিপল পার্টে ডিভাইড করা হয়, যেখানে প্রত্যেকটা মানে যেখানে হচ্ছে গিয়ে মানে প্রসেসকে সেম সাইজের মাল্টিপল পার্টে ডিভাইড করা হয় বেসিক্যালি। সো তাহলে তাহলে এইটাকে, এই প্রসেসকে যদি আমরা 2 বাইটসের মাল্টিপল সাইজের ডিভাইড করি তাহলে কয়টা হয়? 4টা। 4 ভাগে ডিভাইড করলাম আমরা পেজকে, সরি এই প্রসেসকে। ইয়েস অর না, বুঝতে পারছেন? ফার্স্ট চেক, মানে ফার্স্ট যে স্টেপটা সেটা হচ্ছে গিয়ে প্রসেসকে সেম সাইজের মাল্টিপল পার্টে ডিভাইড করা হয়, এই প্রত্যেকটা পার্টকে পেজ বলা হয়। ওকে, আই রিপিট, সো পেজিংয়ের শুরুতেই যেটা করা হয় সেটা হচ্ছে গিয়ে প্রসেসকে সেম সাইজের মাল্টিপল পার্টে ডিভাইড করা হয়। সো এই প্রত্যেকটা পার্টকে বলা হয় হচ্ছে গিয়ে পেজ। পেজ, ওকে। সো আর পেজের একটা অর্ডারিং থাকে, অর্ডারিং হচ্ছে কি 0 থেকে স্টার্ট হয়, 0 1 2 3। ওকে, সো তার মানে 8 বাইটের একটা প্রসেসকে আমরা কি 2 বাইটের 4টা পেজে ডিভাইড করছি। ওকে, এতটুকু ক্লিয়ার সবার? পেজ কি সেটা বুঝতে পারছেন? স্যার, 2 বাইট কি দেওয়া থাকবে, নাকি আমরা র্যান্ডমলি মানে নিতে পারবো? আসতেছি আসতেছি। ওকে, সেটা আসতেছি। দেয়া থাকবে এটা আবার কি ধরনের কোশ্চেন? পেজ, পেজ তো এটা দেয়া থাকার কি আছে? সো যাই হোক, সো এখন হচ্ছে গিয়ে বেসিক্যালি পেজিং এর শুরুতে যেটা করা হয় সেটা হচ্ছে গিয়ে একটা প্রসেসকে সেম সাইজের মাল্টিপল পার্টে ডিভাইড করা হয়। ওকে, যেখানে যেখানে এই প্রত্যেকটা পার্টকে বলা হয় হচ্ছে গিয়ে পেজ। ওকে, সো দ্যাট মিন্স যদি সিম্পলি যদি বলি, একটা প্রসেসকে সেম সাইজের মাল্টিপল পেজে ডিভাইড করা হয়। ওকে, যেখানে প্রত্যেকটা পেজের সাইজ হচ্ছে গিয়ে ইকুইভ্যালেন্ট টু 2 টু দি পাওয়ার n। সো প্রত্যেকটা পেজের সাইজ হচ্ছে গিয়ে 2 টু দি পাওয়ার n এর ইকুইভ্যালেন্ট হতে হবে। ওকে, এইটা এখন একটা সিস্টেমে এটা হইতে পারে। এখন যেটা একটু আগে কোশ্চেন করলেন কেউ একজন, এটা কি দেয়া থাকবে নাকি র্যান্ডমলি নিব, হোয়াট এভার। সো এইটা মনে করেন পেজিং এর বিভিন্ন প্রবলেমের ক্ষেত্রে আমরা মনে করেন নিজেদের মতো আরবিটারেলে 3 বাইট 6 বাইট দিতে পারি। ওকে, পেজের সাইজ। সো কিন্তু অ্যাকচুয়ালি সিস্টেমে এরকম থাকে না। সিস্টেমে হচ্ছে কি 2 টু দি পাওয়ার এন এর উপর বেস করে করা হয়। এটা রিজন আছে একটা, কারণ র্যাম বলেন বা হার্ড ডিস্ক বলেন, এই সব কিছুর স্টোরেজ ডিভাইসগুলার স্টোরেজ কম্পোনেন্টগুলার সাইজগুলো অলওয়েজ হচ্ছে গিয়ে 2 টু দি পাওয়ার n এর ইকুইভ্যালেন্ট হয়। সো পেজিং যদি উল্টাপাল্টা অ্যামাউন্টে করা হয়, মানে 2 টু দি পাওয়ার n ছাড়া অন্য কোনো সাইজে, তাহলে যেটা হয় ফিট করানো যায় না। ওই এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনের ইস্যুটা ক্রিয়েটই হয়, আর প্রচুর ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হয়। ওকে, সেটা একটু পরেই দেখবেন কেন ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন স্টিল থাকে। ওকে, সো আচ্ছা, সো আমরা প্রসেসকে মাল্টিপল পেজে ডিভাইড করা পর্যন্ত দেখলাম। সাথে সাথে যেটা করা হয় সেটা হচ্ছে গিয়ে র্যামকেও সেম সাইজের মাল্টিপল ফ্রেমে ডিভাইড করা হয়, যেখানে হচ্ছে গিয়ে প্রত্যেকটা ফ্রেমের সাইজ হচ্ছে গিয়ে ইকুইভ্যালেন্ট টু দ্য সাইজ অফ পেজেস। ওকে, আই রিপিট, প্যারালালি হচ্ছে গিয়ে র্যামকেও সেম সাইজের মাল্টিপল পার্টে ডিভাইড করা হয়। ওকে, যেখানে প্রত্যেকটা পার্টকে বলে ফ্রেম, আর প্রত্যেকটা ফ্রেমের সাইজ হচ্ছে গিয়ে ইকুইভ্যালেন্ট থাকে প্রত্যেকটা পেজের সাইজের সমান। ওকে, সো তাহলে এইখানে যদি র্যামকে যদি পেজের সাইজের সমান করে মাল্টিপল
পার্টে ডিভাইড করা হয় বা মাল্টিপল ফ্রেমে ডিভাইড করা হয় তাহলে কয়টা ফ্রেম হয়? 3টা, 8টা। সো তাহলে ফ্রেমগুলো কি কি? 0 1 2 3 4 5 6 7। সো র্যামকেও হচ্ছে গিয়ে কি সেম সাইজের মাল্টিপল ফ্রেমে ডিভাইড করা হয়। সো এই যে র্যামকে যে প্রত্যেকটা মাল্টিপল পার্টে যে ডিভাইড করা হচ্ছে, এই প্রত্যেকটা পার্টস আর নোন অ্যাজ ফ্রেমস, ওকে। আর প্রসেসকে যে মাল্টিপল পার্টে ডিভাইড করা হয়েছে সেগুলো কি? সেগুলো হচ্ছে গিয়ে পেজ, ওকে। সো এটা অলওয়েজ মাথায় রাখবেন, যে কোনো সিনারিওতে বা যে কোনো সিস্টেমে হচ্ছে গিয়ে যদি পেজিং করা হয় তাহলে সবগুলা প্রসেসের সবগুলা পেজ আর সবগুলা ফ্রেম, র্যামের সবগুলা ফ্রেমের সাইজ হচ্ছে গিয়ে কি ইকুয়াল হয়, ওকে। সো অলওয়েজ পেজ সাইজ আর ফ্রেম সাইজ হচ্ছে গিয়ে সমান হয়, ওকে। এতটুকু ক্লিয়ার সবাই? ইয়েস অর নো? স্যার 2 টু দি পাওয়ার n, n এর nটা কি বুঝিনি। পেজের সাইজ আর র্যাম ফ্রেমের সাইজ অলওয়েজ ইকুইভ্যালেন্ট হয় সিস্টেমের মধ্যে 2 টু দি পাওয়ার n এর সমান। লাইক হচ্ছে কি এটা হয় 2 বাইট হতে পারে, 4 বাইট হতে পারে, 8 বাইট হতে পারে, এরকম এরকম হয়, সিম্পল সাধারণত। কিন্তু এখন এই যে আমরা আমাদের ইচ্ছা মতো ম্যাথমেটিক্সে হচ্ছে গিয়ে 3 বাইট 6 বাইট এগুলো দিতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি সিস্টেমে এগুলো হয় না। সিস্টেমে হচ্ছে গিয়ে এগুলো ইকুইভ্যালেন্ট থাকে 2 টু দি পাওয়ার n এর। বুঝতে পারছেন? স্যার তাহলে তো এখানে 2 টু দি পাওয়ার 8 হয় না নাকি? কি 2 টু দি পাওয়ার 8 কিভাবে হলো? 2 স্কয়ার এখানে, সরি 2 টু দি পাওয়ার 1 এখানে প্রত্যেকটা পেজের সাইজ 2 বাইট করে না। 2 টু দি পাওয়ার 8 কিভাবে হবে? 2 বাইট করে পেজের সাইজ যদি 2 বাইট হয় তাহলে পেজ আর ফ্রেমের সাইজ 2 বাইট করে না। এখানে দেখেন 2টা করে না অ্যাড্রেস স্পেস নিচে প্রত্যেকটা পেজ আর প্রত্যেকটা ফ্রেম। তাহলে কি কিভাবে 2 টু দি পাওয়ার 8 হয়? 2 টু দি পাওয়ার 1 প্রত্যেকটা ফ্রেম আর পেজের সাইজ। বুঝতে পারছেন? ডিভিশনের পরে আর কি দেবো? হ্যাঁ বুঝতে পারছি। পেজের সাইজ বলেন বা ফ্রেমের সাইজ বলেন, এগুলা হচ্ছে গিয়ে ইকুইভ্যালেন্ট টু 2 টু দি পাওয়ার n হয়, ওকে। বাট এইটাই বললাম আমি, এখন ম্যাথের জন্য আমি আরবিটারি 3 6 9 এই বাইটের দিতে পারি, বাট অ্যাকচুয়ালি মেইন সিস্টেমে এই পেজ আর ফ্রেমের সাইজটা 2 টু দি পাওয়ার n এর ইকুইভ্যালেন্ট হয় সাধারণত। কারণ হচ্ছে গিয়ে স্টোরেজ যা যা আছে, হার্ড ডিস্ক বলেন বা বা এই র্যাম বলেন, এগুলো হচ্ছে গিয়ে সাধারণত হচ্ছে গিয়ে 2 টু দি পাওয়ার n এর ইকুইভ্যালেন্টই হয়। লাইক হচ্ছে গিয়ে মনে করেন 1024, 2056, 512 এরকম। বুঝতে পারছেন? সো দ্যাট ইজ ওয়াই ওইটার ট্র্যাকিং এর সুবিধা ওইটাতে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন অ্যাভয়েড করার জন্য হচ্ছে গিয়ে 2 টু দি পাওয়ার n এর ইকুইভ্যালেন্ট হয়। এক্সটার্নাল না, অ্যাকচুয়ালি ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনটা কমানোর জন্য 2 টু দি পাওয়ার n এর ইকুইভ্যালেন্ট হয়, ওকে। সো আচ্ছা, যেটাই হোক, সো বেসিক্যালি এটাই হচ্ছে গিয়ে পেজিং এর কনসেপ্ট, ওকে। সো অ্যান্ড পাশাপাশি যেটা করা হয় সেটা হচ্ছে গিয়ে পার্মানেন্টলি যেই পার্টিকুলার স্টোরেজে স্টোর করা আছে সেই স্টোরেজটাকে হচ্ছে গিয়ে সেম সাইজের মাল্টিপল পেজে ডিভাইড করা হয়, ওকে। সো বুঝতে পারছেন? দ্যাট মিন্স কি হার্ড ডিস্কেও হচ্ছে গিয়ে মাল্টিপল পেজে ডিভাইড করা হয়, ওকে, যেখানে কি পেজের সাইজ প্রসেসের পেজের সাইজেরই সমান থাকে। বুঝতে পারছেন সবাই? সো কোনো একটা সিনারিওতে কোনো একটা পেজের সাইজ যদি 4 বাইট হয় তাহলে সব ওই সিস্টেমের সবগুলা প্রসেসের পেজের সাইজ 4 বাইট করে হবে, র্যামের সবগুলা ফ্রেমের সাইজ হচ্ছে গিয়ে 4 বাইট করে হবে, অ্যান্ড হার্ড ডিস্কেও 4 বাইটের মাল্টিপল ফ্রেম পেজে ডিভাইড করা হবে। বুঝতে পারছেন? এটা কিন্তু এক এক প্রসেসের জন্য এক এক রকম হয় না। টোটাল সিস্টেমে এই পেজের সাইজটা সেম থাকে, পেজ বলেন ফ্রেম বলেন এগুলোর সাইজ সেম থাকে। সো এটাই হচ্ছে গিয়ে পেজিংয়ের মেইন মেকানিজম, ওকে। এখন দেখি অ্যালোকেশনটা কিভাবে হয়, পেজিং করে অ্যালোকেশনটা কিভাবে করা হয়, ওকে। সো আমরা মনে করি আরেকটা প্রসেস আছে, ওকে, আরেকটা প্রসেস আছে, লেটস সে হচ্ছে গিয়ে P2 P2 এর সাইজ হচ্ছে গিয়ে লেটস সে 4 বাইট, ওকে। সো P2 এর যদি 4 বাইট হয় তাহলে এখানে পেজ কয়টা হবে? P2 এর 4 বাইট মানে কি 4টা লজিক্যাল অ্যাড্রেস স্পেস 0 1 2 3, তাহলে পেজ কয়টা হবে বলেন?
দুইটা হবে না? দুইটা হবে, রাইট। পেজ দুইটা হবে, 0 আর 1, দুইটা পেজ হবে। ওকে, সো এখন অ্যালোকেশনটা কিভাবে হবে? সো র্যামে ফ্রি ফ্রেম কয়টা আছে? 7টা না? ইয়েস অর নো? দেখেন র্যামে 7টা ফ্রেম ফ্রি আছে, তাই না? সো তাহলে হচ্ছে গিয়ে যেটা মনে করেন হচ্ছে গিয়ে প্রসেস 1-এর পেজ নাম্বার 0-কে কোনো একটা জায়গাতে ফিট মানে অ্যালোকেট করতে হবে। সো র্যামে ফ্রি ফ্রেম আছে, সো মনে করেন প্রসেস 1-এর পেজ 0কে ইনক্লুড করা হলো এইখানে। তাহলে কি এইটা অ্যালোকেট হয়ে গেছে না, এই ফ্রেমটা, 3 নাম্বার ফ্রেমটা? ইয়েস অর নো? অ্যান্ড তাহলে এই পার্টিকুলার পেজটার, এই প্রসেস 1-এর পেজ 0-র ডেটাগুলার ফিজিক্যাল অ্যাড্রেস কি হবে? 6 আর 7 হবে না? ইয়েস অর নো? এতটুকু ক্লিয়ার সবাই? আচ্ছা, সো তাহলে এখন মনে করেন আবার পেজ 1-কে অ্যালোকেট করবে। সো পেজ 1-কে কি ফ্রেম 3-তে অ্যালোকেট করা যাবে? দেখেন তো, এটা কি অলরেডি অকুপাইড না? ইয়েস অর নো? এটা অলরেডি অকুপাইড। সো তাহলে প্রসেস 1-এর যে কোনো অন্য যে কোনো জায়গাতে করতে পারতেছে। পেজ 1-কে এখানে করলো, সো পেজ 2-কে মনে করেন করলো হচ্ছে কি এইখানে প্রসেস 1-এর পেজ 2, আর এটাকে মনে করেন 7-এ করলো। ওকে, প্রসেস 1-এর পেজ 3। সো দ্যাটস হাউ পেজিং ক্যান বি ডান। ওকে, সো এইখানে দেখেন অ্যালোকেশনটা কি কন্টিনিউয়াসলি হয়েছে? দেখেন তো, প্রসেস 1-এর অ্যালোকেশনটা কি কন্টিনিউয়াসলি হয়েছে? দেখেন তো, প্রসেস 1-এর কোনো একটা পেজ আছে ফ্রেম নাম্বার 3-তে, কোনো একটা পেজ আছে ফ্রেম নাম্বার 5-এ, কোনো একটা আছে ফ্রেম নাম্বার 7-এ, কোনো একটা আছে ফ্রেম নাম্বার 0-তে। সো বেসিক্যালি সিস্টেম যেটা চেক করে, প্রসেসের কোনো একটা পেজকে যখন সিপিইউ এক্সিকিউট করতে চায় বা কোনো একটা পেজের ডেটা যখন সিপিইউ এক্সিকিউট করতে চায়, তখন যেটা করে সে হচ্ছে গিয়ে চেক করে যে র্যামে ফ্রি ফ্রেম আছে কোনটা। যখনই ফ্রি ফ্রেম খুঁজে পায় তখনই সেখানে ওই পার্টিকুলার প্রসেসের পার্টিকুলার পেজটাকে অ্যালোকেট করে দেয়। ওকে, সো আর যেই ফ্রেমটা অকুপাইড সেখানে অ্যালোকেশনটা দেয়া হয় না। স্যার অর্ডার মেইনটেইন করতে হবে না? না না না, এখানে অর্ডার মেনটেন করা হয় না। এটা কনসেপ্টই তো এটা, যে কন্টিনিউয়াসলি অ্যালোকেশন হবে না। কোথায় অ্যালোকেশন পাচ্ছেন এটা র্যান্ডম, এটা। আচ্ছা, আপনি নর্মালি চিন্তা করেন, এই যখন একটা প্রসেসকে মানে এটা তো পয়েন্টারের কনসেপ্টটা আপনারা সবাই জানেন, এটা কি অর্ডার মেনটেন করে হয় এর ডেটা স্ট্রাকচার বাদে অন্য কিছু? মনে করেন একটা প্রসেসের মধ্যে ইন্ট ভি ইকুয়াল টু 9 কল দিচ্ছেন, ওই প্রসেসের মধ্যেই হচ্ছে গিয়ে ইন্ট ভি 1 ইকুয়াল টু 10 কল দিচ্ছেন, এই দুইটা কি অর্ডার মেনটেন করে অ্যালোকেশন হয়? না। তো তাহলে তো এটা তো অর্ডার মেনটেন করে অ্যালোকেশন হয় না। সো এই পেজিং এর কারণেই সেটা হয় না। ওকে, সো বেসিক্যালি পেজিং অ্যাপ্লাই করা হয় যখন হচ্ছে গিয়ে অ্যালোকেশনটা দেয়া হচ্ছে। ওকে, সো দ্যাট ইজ ওয়াই হচ্ছে গিয়ে মানে পেজিং হচ্ছে গিয়ে এফিশিয়েন্ট একটা ওয়ে। সো এইখানে দেখেন, এখন যদি প্রসেস 2-কে যদি অ্যালোকেশনটা দেওয়া হয় তাহলে কি হবে? প্রসেস 2 এর পেজ 0, এটা কি 0 নাম্বার ফ্রেমে অ্যালোকেট করা যাবে? বলেন। নো। কারণ কি, 0 নাম্বার ফ্রেম অলরেডি অকুপাইড বাই পেজ 2 অফ প্রসেস 1, সো 1 নাম্বারে করা যাবে। সো প্রসেস 2 এর পেজ 0, সো প্রসেস 2 এর পেজ 1, সো যে কোনো একটা ফ্রি ফ্রেমে অ্যালোকেশন দেওয়া যাবে। লেটস সে এইখানে দিছে পেজ 1। ওকে, সো দ্যাটস হাউ পেজিং ক্যান বি ডান। ওকে, সো পেজিং কি সেটা কিভাবে পেজিং কি সেটা বুঝতে পেরেছেন, আর কিভাবে কাজ করে পেজিংটা সেটা বুঝতে পেরেছেন সবাই? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? জি। ওকে, সো তাহলে এখন আমি জাস্ট পেজিং এর যে ফাংশনগুলো সেগুলো হচ্ছে গিয়ে আমি জাস্ট একটু গো থ্রু করি। ওকে, আচ্ছা, আর একটা জিনিস মিসিং হয়েছে এখানে। মিসিং যেটা হয়েছে, এই যে এইখানে দেখেন সিপিইউ কি, সিপিইউ এর অ্যাক্সেস থাকে কোন ধরনের অ্যাড্রেসে? শুধুমাত্র লজিক্যাল অ্যাড্রেসে না? ইয়েস অর নো? সো এইখানে দেখেন সিপিইউর অ্যাক্সেস কিন্তু প্রসেসের লজিক্যাল অ্যাড্রেসে থাকে, ডিরেক্টলি কিন্তু র্যামের ফিজিক্যাল অ্যাড্রেসে থাকে না। এটা তো আমরা জেনে আসছি, তাই না? সো এখন
সিপিইউ মনে করেন কোনো একটা পার্টিকুলার প্রসেসের কোনো একটা পার্টিকুলার পেজের ইনস্ট্রাকশন লোড করতে চায়। মনে করেন হচ্ছে কি এই যে এইটা পেজ নাম্বার 2, সে তো আর পেজ নাম্বার 2 ধরে লোড করবে না, সে কি ধরে লোড করবে, এই যে লজিক্যাল অ্যাড্রেস থেকে 4 আর 5 থেকে। মনে করেন প্রসেস 1 এর 4 নাম্বার লজিক্যাল অ্যাড্রেসের ইনস্ট্রাকশনটা সে লোড করতে চাচ্ছে। সো প্রসেস 1 এর করেসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেস মানে প্রসেস 1 এর এই 4 নাম্বার লজিক্যাল অ্যাড্রেসটা কোথায় আছে? এটা পেজ নাম্বার কত 2 না? সো এটা আছে হচ্ছে গিয়ে কি এই দুইটা অ্যাড্রেসের মধ্যে। সো এইখানে অর্ডারটা মেনটেন হইতেছে, দেখেন এই যে পেজের লজিক্যাল অ্যাড্রেসটা যেই অর্ডারে আছে সেই অর্ডারেই কিন্তু ফিজিক্যাল অ্যাড্রেস বসতেছে। ওকে, সো তার মানে 4 আর 5 এর ইনস্ট্রাকশন বসতেছে 0 আর 1 এ। সো এইটা কোথায় আছে? 0-তে না? ফিজিক্যাল অ্যাড্রেস 0-তে না? ইয়েস অর নো? জি স্যার। এখন সিপিইউ এটা বুঝবে কিভাবে? সো এই জন্য যেটা করা হয়, র্যাম হচ্ছে গিয়ে প্রত্যেকটা প্রসেসের একটা পেজ টেবিল, যখনই হচ্ছে গিয়ে কোনো প্রসেসের কোনো একটা পার্টিকুলার পেজ র্যামের কোনো একটা ফ্রেমে অ্যালোকেশন পায়, তখনই হচ্ছে গিয়ে র্যাম যেটা করে সেই পার্টিকুলার প্রসেসের জন্য একটা পেজ টেবিল ক্রিয়েট করে ফেলে। ওকে, প্রত্যেকটা প্রসেসের জন্য ডিফারেন্ট পেজ টেবিল হচ্ছে গিয়ে র্যাম হোল্ড করে বা স্টোর করে রাখে। সো বেসিক্যালি একটা পেজ টেবিল ক্রিয়েট করে। সো এইটা মনে করেন পেজ টেবিল অফ প্রসেস 1। এই পেজ টেবিলে কি ইনফরমেশন থাকে? পেজ টেবিলে ইনফরমেশনটা থাকে প্রসেসটার কোন পেজটা কোন পার্টিকুলার ফ্রেমে স্টোর করা, ওকে, বা অ্যালোকেশন দেয়া। ওকে, সো এই ইনফরমেশনটা থাকে। সো বেসিক্যালি লেফট সাইডের অ্যাট্রিবিউটে থাকে হচ্ছে গিয়ে পেজ নাম্বার, আর রাইট সাইডের অ্যাট্রিবিউটে থাকে হচ্ছে গিয়ে ফ্রেম নাম্বার, যে কোন ফ্রেমে হচ্ছে গিয়ে ওই পার্টিকুলার পেজটা অ্যালোকেশন পাইছে। সো প্রসেস 1 এর জন্য যদি পেজ টেবিল কনস্ট্রাক্ট করা হয় তাহলে সেটা কি হবে? 0 1 2 3। ওকে, সো 0 নাম্বার পেজ কয় নাম্বার ফ্রেমে ম্যাপ করা? 3 নাম্বার ফ্রেমে না? সো 1 নাম্বার পেজ, প্রসেস 1 এর 1 নাম্বার পেজ কোন ফ্রেমে? 5 নাম্বার ফ্রেমে। প্রসেস 1 এর 2 নাম্বার 0 নাম্বার ফ্রেমে। আর প্রসেস 1 এর 3 নাম্বার পেজ ম্যাপ করা হচ্ছে গিয়ে কোন ফ্রেমে? 7 নাম্বার ফ্রেমে। ওকে, সো সেম গোস ফর প্রসেস 2। প্রসেস 2 এর জন্য কি একটা আলাদা পেজ টেবিল র্যামে স্টোর করা থাকবে। সো প্রসেস 2 এর পেজ টেবিল, সো লেফটে থাকে হচ্ছে গিয়ে পেজ নাম্বার, রাইটে থাকে হচ্ছে গিয়ে ফ্রেম নাম্বার। ওকে, 0 আর 1, 0 নাম্বার পেজ কোথায় ম্যাপ করা? প্রসেস 2 এর 1 নাম্বার ফ্রেমে। আর 1 নাম্বার পেজ ম্যাপ করা 6 নাম্বার ফ্রেমে। ওকে, সো এই যে এই ইনফরমেশনটা র্যামের কাছে থাকে। সো যখন সিপিইউ কোনো পার্টিকুলার লজিক্যাল অ্যাড্রেসের ইনস্ট্রাকশন লোড করতে যায় তখন হচ্ছে গিয়ে ফার্স্টেই যেটা করে সিস্টেম সেটা হচ্ছে গিয়ে র্যামে গিয়ে সিপিইউ লুক আপ করে ওই পার্টিকুলার প্রসেসটার পেজ টেবিলে। সেখান থেকে হচ্ছে গিয়ে সে ওই ওই পার্টিকুলার লজিক্যাল অ্যাড্রেসটা কোন পেজে আছে, যেই পেজে আছে সেই পেজটার ফ্রেম নাম্বারটা এক্সট্রাক্ট করে। সো এই ফ্রেম নাম্বারটা এক্সট্রাক্ট করে হচ্ছে কি ওই ফ্রেম নাম্বারের ওই পার্টিকুলার অ্যাড্রেসে গিয়ে হচ্ছে কি অ্যাক্সেস করে। সো এইখানে যদি হচ্ছে কি লজিক্যাল অ্যাড্রেস 4 এর প্রসেস 1 এর লজিক্যাল অ্যাড্রেস 4 এর ইনস্ট্রাকশন যদি সিপিইউ লোড করতে যায়, সে কি করবে? ফার্স্টে পেজ টেবিলে লুক আপ করবে, র্যামে গিয়ে প্রসেস 1 এর পেজ টেবিলে। সো এইখানে গেলে 2 নাম্বার পেজ হচ্ছে গিয়ে ম্যাপ করা 4 নাম্বার ফ্রেমের সাথে। এইখানে গিয়ে সো এই 4 নাম্বার ফ্রেমের ওই পার্টিকুলার ফিজিক্যাল অ্যাড্রেসে গিয়ে সে হচ্ছে গিয়ে ইনস্ট্রাকশনটা লোড করবে। বুঝতে পারছেন? সো দ্যাটস হাউ পেজিং ওয়ার্কস। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? সো বেসিক্যালি এই পেজ টেবিলটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা প্রসেসের জন্য পেজ টেবিল ক্রিয়েট করা হয় যদি প্রসেসটা র্যামে অ্যালোকেশন পায়। সো প্রত্যেকটা প্রসেসের পেজ টেবিল সেপারেট, পেজ টেবিল স্টোর করা থাকে র্যামে। আর এই পেজ টেবিলটা ইউজ করার মেইন পারপাসই হচ্ছে গিয়ে লজিক্যাল অ্যাড্রেসকে ফিজিক্যাল অ্যাড্রেসে ম্যাপ করার বা ট্রান্সলেট করার জন্য। অথবা আরেকটু সিম্পলি যদি বলি, এই পেজ নাম্বারটা কোনো একটা প্রসেসের কোন পার্টিকুলার পেজটা র্যামের কোন পার্টিকুলার ফ্রেমে অ্যালোকেশন পেয়েছে সেটা ট্র্যাক করার জন্য। ওকে, সো ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? পেজিং নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, সো তাহলে এখন আমরা পেজিং এর যে ফাংশনগুলো আছে এটা অলরেডি ডিসকাস করে ফেলছি, তাও স্টিল একবার গো থ্রু করি। ওকে, ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস অফ এ প্রসেস ক্যান বি নন কন্টিজিউয়াস। সো পেজিং এর মেইন কনসেপ্ট কি? ফিজিক্যাল অ্যাড্রেস স্পেসটা মানে র্যামে অ্যালোকেশনটা পাবে হচ্ছে গিয়ে নন কন্টিজিউয়াসলি। ওকে,
process is allocated physical memory whenever the later is available. So কোনো একটা প্রসেস ফিজিক্যাল মেমোরির এমন অ্যাড্রেস স্পেসে অ্যালোকেশন পাবে যখনই হচ্ছে গিয়ে সে কোনো একটা ফ্রি স্পেস পাবে। ওকে, সো পেজিং এর মেইন পারপাসটা কি? অ্যাভয়েডিং ফর টু অ্যাভয়েড এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। সো পেজিং এর থ্রুতে হচ্ছে কি এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনটা এফিশিয়েন্টলি অ্যাভয়েড করা যায়। ওকে, অ্যাভয়েডস প্রবলেম অফ ভ্যারিং সাইজিং মেমোরি চাঙ্কস। সো প্রিভিয়াস মেকানিজমগুলো আমরা কি দেখেছিলাম? এক একটা র্যামগুলোতে অনেকগুলো পার্টিশন, র্যামে অনেকগুলো পার্টিশন থাকে, এক একটা পার্টিশন এক এক সাইজের হয়। ওকে, সো এইখানে কি সেই প্রবলেমটা রিমুভ হয়ে গেছে। সো এইখানে সব ধরনের স্টোরেজ স্ট্রাকচারে হচ্ছে কি সেম সাইজের হচ্ছে কি মেমোরি চাঙ্ক ইউজ করা হইতেছে। লাইক হচ্ছে কি প্রত্যেকটা পেজ সাইজ আর প্রত্যেকটা ফ্রেম সাইজ সমান হচ্ছে। ওকে, সো ইট ডিভাইডস ফিজিক্যাল মেমোরি ইনটু ফিক্সড সাইজ ব্লকস কল্ড ফ্রেমস। সো ফিজিক্যাল মেমোরিকে হচ্ছে কি ফিক্সড সাইজের মাল্টিপল ব্লকে ডিভাইড করা হয়, দে আর নোন অ্যাজ ফ্রেমস। ওকে, এই যে দেখেন ফ্রেমের সাইজ পাওয়ার অফ 2 এর ইকুইভ্যালেন্ট হয়। এটা সাধারণত বিটুইন 512 বাইট থেকে 16 মেগাবাইটের মাঝামাঝি হয় প্রত্যেকটা ফ্রেমের সাইজ। ওকে, সো ডিভাইড লজিক্যাল মেমোরি ইনটু ব্লকস অফ সেম সাইজ কল্ড পেজেস। তার মানে কি প্রসেসকে মাল্টিপল মেমোরি ব্লকে ডিভাইড করা হয় আর প্রত্যেকটা ব্লককে বলা হয় পেজেস। ওকে, সো বেসিক্যালি পেজ আর প্রত্যেকটা ফ্রেমের সাইজ হচ্ছে গিয়ে সমান হয়, যেগুলো ইকুইভ্যালেন্ট টু 2 টু দি পাওয়ার n হয়। সো কিপ ট্র্যাক অফ অল ফ্রি ফ্রেমস। সো সিস্টেম অলওয়েজ এই ট্র্যাকটা রাখে যে ফ্রি ফ্রেম কোনগুলো আছে, মানে কোন ফ্রেমগুলোতে কোনো প্রসেস বা কোনো প্রসেসের পেজকে অ্যালোকেশন দেওয়া হয় নাই। টু রান এ প্রোগ্রাম অফ সাইজ n পেজেস। সো nটা পেজ আছে এমন একটা প্রোগ্রামকে রান করতে অবশ্যই র্যামে n নাম্বার অফ ফ্রি ফ্রেম থাকতে হবে। ওকে, লাইক হচ্ছে গিয়ে এই যে প্রসেস ওয়ানে পেজ কয়টা আছে? 4টা না? 4টা পেজ আছে, তাহলে প্রসেস 1কে রান করতে র্যামে অবশ্যই 4টা ফ্রেম ফ্রি থাকা লাগবে। ওকে, সেট আপ এ পেজ টেবিল টু ট্রান্সলেট লজিক্যাল টু ফিজিক্যাল অ্যাড্রেসেস, যেটা একটু আগে বললাম যে প্রত্যেকটা প্রসেসের জন্য সেপারেট পেজ টেবিল হচ্ছে কি র্যামে স্টোর করা থাকে, যেখানে কি ওই প্রসেসটার লজিক্যাল অ্যাড্রেসগুলো তাদের কোরেসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেসের সাথে ম্যাপ করা থাকে। ওকে, সো ম্যাপ করা থাকে না, সরি মাই ব্যাড, অ্যাকচুয়ালি হচ্ছে কি প্রসেসের প্রত্যেকটা লজিক্যাল অ্যাড্রেসকে তাদের করেসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেসের সাথে ট্রান্সলেট করে ম্যাপ করা থাকে। আসলে হচ্ছে গিয়ে পেজ, কোনো প্রসেসের পেজগুলো কোন পার্টিকুলার ফ্রেমগুলোতে হচ্ছে গিয়ে অ্যালোকেশন পেয়েছে এটার ম্যাপ করা থাকে। ওকে, ব্যাকিং স্টোর লাইকওয়াইজ স্প্লিট ইনটু পেজেস। সো যেটা বললাম ব্যাকিং স্টোর মানে কি পার্মানেন্টলি যেই স্টোরেজে হচ্ছে গিয়ে প্রসেসটা স্টোর করা আছে সেই স্টোরেজটাকে হচ্ছে গিয়ে মাল্টিপল পেজে ডিভাইড করা হয়। ওকে, পেজে স্প্লিট করে ফেলা হয়। ওকে, স্টিল হ্যাভ ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। সো পেজিং করে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনটা রিমুভ করা গেলেও ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনটা রিমুভ করা যায় না। ওকে, সো পেজিং নিয়ে কারো কোনো কনফিউশন আছে? স্যার পেজিং এ এক টাইপের কম্প্যাকশনটা। না, কম্প্যাকশন অন্য জিনিস। কম্প্যাকশনে মেমোরি শাফলিং হয়, এখানে কোনো মেমোরি শাফলিং হইছে? না স্যার। মেমোরি তো অ্যাজ যেমন থাকার কথা সে তেমনই আছে, অ্যাজ ইট ইজ। ওকে, কম্প্যাকশন ডিফারেন্ট জিনিস। কম্প্যাকশনে মেমোরি শাফলিং হচ্ছে। আচ্ছা, সো তাহলে এখন আমরা দেখি অ্যাড্রেস ট্রান্সলেশন স্কিম। এই অ্যাড্রেস ট্রান্সলেশন স্কিমটা কোথায় হয়? পেজ টেবিলে। ওকে, এই অ্যাড্রেস ট্রান্সলেশন স্কিমটা হয় হচ্ছে কি পেজ টেবিলে। সো পেজ টেবিলে হচ্ছে গিয়ে কোনো একটা প্রসেসের লজিক্যাল অ্যাড্রেসকে হচ্ছে গিয়ে ডিভাইড করা হয়। পেজ টেবিলে যেটা করা হয় সেটা হচ্ছে গিয়ে কোনো একটা সিপিইউ যে একটা লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে সেইটাকে ডিভাইড করা হয় দুইটা পার্টে। ওকে, সো একটা পার্ট হচ্ছে গিয়ে পেজ নাম্বার আর একটা পার্ট হচ্ছে গিয়ে অফসেট। সো সেটা কি আমরা দেখব। ওকে, সো মনে করি একটা প্রসেস P1। ওকে, এর লজিক্যাল অ্যাড্রেস স্পেস হচ্ছে গিয়ে 8। লেটস সে লজিক্যাল অ্যাড্রেস স্পেস হচ্ছে গিয়ে 16। ওকে, সো তাহলে প্রসেসটা কেমন হবে দেখতে? মানে প্রসেসটার লজিক্যাল অ্যাড্রেস স্পেস যদি 16টা থাকে তাহলে কি 0 থেকে 15 পর্যন্ত হবে না? ইয়েস অর নো? এতটুকু তো সবাই ক্লিয়ার, তাই না? সো এইটাকে যদি 4 বাইটের
মাল্টিপল পেজে ডিভাইড করা হয় তাহলে পেজ কয়টা থাকে? 0 থেকে 3 পর্যন্ত একটা, 4 থেকে 7 পর্যন্ত একটা, 8 থেকে সামথিং পর্যন্ত মানে 8 থেকে কত 11 পর্যন্ত একটা, আর 12 থেকে 15 পর্যন্ত একটা, তাই না? ইয়েস অর নো? সো তাহলে 0 1 2 3 চারটা পেজে ডিভাইড করা যায়। ওকে, সো যেহেতু পেজ টেবিলের জিনিস তার মানে কি র্যামেরও ইনভলভমেন্ট আছে এখানে, তাই না? ইয়েস অর নো? সো মনে করি মেইন মেমোরি হচ্ছে গিয়ে 32 বাইটের। ওকে, মেইন মেমোরি হচ্ছে গিয়ে 32 বাইটসের। ওকে, সো 32 বাইটসের যদি মেইন মেমোরি হয় তাহলে এইটাতে অ্যাড্রেস স্পেস কত? 0 থেকে 31 পর্যন্ত না? ইয়েস অর নো? 0 থেকে 31 পর্যন্ত 32টা মেমোরি স্পেস, তাই তো? সো এইটাকে যদি আমরা মাল্টিপল ফ্রেমে ডিভাইড করি তাহলে প্রত্যেকটা ফ্রেমের সাইজ কত হবে বলেন এখন? প্রত্যেকটা ফ্রেমের সাইজ কত হবে? 4 বাইট হবে না 4 বাইট করে হবে, রাইট। তাহলে কয়টা ফ্রেম হবে টোটাল? 32 বাইটকে যদি 4 বাইট করে ডিভাইড করা হয় মাল্টিপল বাইটে কয়টা হবে? 8টা না? 8টা। 0 1 2 3 4 5 6 7। ওকে, 8টা ফ্রেম হইলো। ওকে, সো এখানে 0 থেকে 4 থেকে 8 থেকে 12 16 20 24 28 থেকে। ওকে, সো আচ্ছা আমরা ফ্রেমে প্রসেসকে মাল্টিপল প্রসেসকে হচ্ছে গিয়ে মাল্টিপল পেজে আর র্যামকে হচ্ছে গিয়ে মাল্টিপল ফ্রেমে ডিভাইড করলাম। ওকে, সো এখন দেখি আমরা, সো এখানে দেখি প্রসেসের লজিক্যাল অ্যাড্রেস স্পেস কয়টা? কত? 16 না? তাহলে 16 বাইটকে রিপ্রেজেন্ট করতে কয়টা মানে কয়টা বিট লাগে বলেন? সিক্সটিন বাইটকে রিপ্রেজেন্ট করতে 4টা বিট লাগে না? ইয়েস অর নো? 2 টু দি পাওয়ার 4 না? দেখেন তো, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3। সো এই চারটা যদি 1 থাকে তাহলে কি 15 পর্যন্ত রিপ্রেজেন্ট করা যায় না? বুঝতে পারছেন? সো এই ক্ষেত্রে 4টা বিট লাগবে না? 16 বাইট, সিম্পল, ভেরি সিম্পল। সো প্রজেক্ট মানে প্রসেসের অ্যাড্রেস স্পেস কত? 16 বাই লজিক্যাল অ্যাড্রেস স্পেস কত? 16। সো 16 কে রিপ্রেজেন্ট করতে কয়টা বিট লাগে? 2 এর উপর যেই পাওয়ারটা আছে সেটাই না? 4টা বিট না? ইয়েস অর নো? ইয়েস স্যার। ওকে, সো তাহলে এই প্রসেস 1 কে রিপ্রেজেন্ট করতে মানে যেহেতু এর অ্যাড্রেস স্পেস হচ্ছে কি 0 থেকে 15 মানে 16টা অ্যাড্রেস স্পেস, তার মানে কি এই প্রসেসকে রিপ্রেজেন্ট করতে 4টা বিট লাগবে। ওকে, 4টা বিট অ্যাটলিস্ট লাগবে। ওকে, এই প্রসেসের লজিক্যাল অ্যাড্রেস রিপ্রেজেন্ট করতে। ওকে, 4টা বিট লাগতেছে। সো এখন তাহলে আমরা দেখি এটা কিভাবে হয়। সো মনে করেন হচ্ছে কি সিপিইউ তো জেনারেট করে লজিক্যাল অ্যাড্রেস, তাই না? সো সিপিইউ জেনারেট করে লজিক্যাল অ্যাড্রেস। সো 4টা স্পেস মানে আমরা 0000 থেকে 1111 পর্যন্ত এই প্রসেসের জন্য যেই কয়টা অ্যাড্রেস আছে সবগুলা অ্যাড্রেস সিপিইউ জেনারেট করতে পারবে। ওকে, সো মনে করেন হচ্ছে গিয়ে সিপিইউ জেনারেট করলো 1011 লজিক্যাল অ্যাড্রেস। সো তাহলে এইটার করেসপন্ডিং লজিক্যাল অ্যাড্রেসই বাকি, মানে এইটার অ্যাকচুয়াল লজিক্যাল অ্যাড্রেসটাই বাকি অথবা এইটার ফিজিক্যাল অ্যাড্রেসটাই বাকি? আর এইখানে মাঝখানে পেজ টেবিলের ইনভলভমেন্টটা কোথায়, ট্রান্সলেশনটা করে কিভাবে? সো এখন আমরা এটাই দেখব। ওকে, সো এই যে সিপিইউ যে জেনারেট করলো একটা লজিক্যাল অ্যাড্রেস, ওকে, সো এইটাকে দুইটা ভাগে ডিভাইড করা হয়। কিছু পোর্শন, কিছু বিট নাম্বার হচ্ছে গিয়ে রিপ্রেজেন্ট করে হচ্ছে গিয়ে পেজ নাম্বার, আর কিছু রিপ্রেজেন্ট করে হচ্ছে গিয়ে অফসেট। এটা কিন্তু ডাইনামিক, এটা হচ্ছে গিয়ে কখনো এক এক প্রসেসের জন্য এক এক রকম হয়, বাট হচ্ছে গিয়ে সেটা একটা থিওরাম মেনে কাজ করে। ওকে, আই রিপিট, এটা একটা থিওরাম মেনে কাজ করে। ওকে, সো এখন দেখেন একটা লজিক্যাল অ্যাড্রেস জেনারেট হলো 1011। সো এইটার পেজ নাম্বার বিট কোনটা
আর অফসেট বিট কোনটা। সো সাধারণত পেজ টেবিলে যেটা করা হয় সেটা হচ্ছে কি যে জেনারেট হওয়া যে লজিক্যাল অ্যাড্রেস পেজটা সেটাকে ফার্স্টেই দুই ভাগে ডিভাইড করে দেওয়া হয়। ওকে, সো কিছু মানে এই যে এখানে যে চারটা বিট আছে এই চারটা বিটের মধ্যে কয়েকটা কিছু বিট হচ্ছে গিয়ে ইউজ করা হয় অফসেটের জন্য, আর কিছু বিট ইউজ করা হয় পেজ নাম্বার ইন্ডিকেট করার জন্য। ওকে, সো এই যে এই লজিক্যাল অ্যাড্রেস পেজ মানে এই যে এই লজিক্যাল অ্যাড্রেসটা জেনারেট হইলো এইটার জন্য পেজ নাম্বার কত হবে আর অফসেট কত হবে। সো ইনিশিয়ালি অফসেট অফসেটটা মেজার করা হয় হচ্ছে গিয়ে পেজ সাইজের উপরে যে পাওয়ার থাকে সেটার উপর বেস করে। ওকে, সো পেজ সাইজ কত, পেজ সাইজ হচ্ছে গিয়ে এইখানে 4 বাইট না। ওকে, সো এইটা 2 এর পাওয়ার কত, 2 স্কয়ার। সো সাধারণত এই যে পেজ সাইজের 2 এর উপরে পেজ সাইজের 2 এর যে পাওয়ার থাকে এটাকে ধরা হয় n। সো এইখানে n এর ভ্যালু কত, 2। ওকে, সো বেসিক্যালি সো এইটাকে যদি 2 টু দি পাওয়ার n ধরি তাহলে তাহলে বেসিক্যালি হচ্ছে কি n এর ভ্যালুটা এই যে n এর যে ভ্যালু মানে হচ্ছে কি পেজ সাইজের 2 এর যে পাওয়ারটা সেটাই সেই কয়টা বিটকে হচ্ছে গিয়ে মানে এই যে লজিক্যাল অ্যাড্রেসটা যে এই লজিক্যাল অ্যাড্রেসের রাইট সাইডের সেই কয়টা বিটকে হচ্ছে গিয়ে অফসেট ধরা হয়। ওকে, সো তার মানে এই ক্ষেত্রে অফসেট বিট কি, এই দুইটা না? ইয়েস অর নো, বুঝতে পারছেন? সো এই ক্ষেত্রে অফসেট বিট হচ্ছে গিয়ে এই পেজ দুইটা। সাইজ এখানে 2 থাকতো তাহলে কি আমরা 1 ওয়ান নিতাম? হতাম, ওয়ান নিতাম, রাইট এক্স্যাক্টলি। পেজ সাইজ যদি 2 থাকতো তাহলে কি 2 টু দি পাওয়ার 1। সো এইটাকে যদি 2 টু দি পাওয়ার n এর সাথে ইকুইভ্যালেন্ট করেন n এর ভ্যালু কত আসে, 1 না? এক্স্যাক্টলি সেম। বুঝতে পারছেন এই যে এখন সিগনিফিকেন্সটা বুঝতে পারতেছেন 2 টু দি পাওয়ার n এ কেন থাকা লাগে? আচ্ছা, সো আমরা অফসেট দেখলাম। সো এখন কথা হচ্ছে কি বাকি পেজ নাম্বারটা তাহলে কি? ওকে, সো পেজ নাম্বারটা কিভাবে বের করব তাহলে? ভেরি সিম্পল, পেজ নাম্বার বের করতে দুইটা মেকানিজম ইউজ করা হয়। ওকে, সো দুইটাই কারেক্ট, যে দুইটা ইউজ করা হয় দুইটাই কারেক্ট। ওকে, সো এইখানে হচ্ছে কি 2 টু দি পাওয়ার m এর ইকুইভ্যালেন্ট ধরা হয় আইদার লজিক্যাল অ্যাড্রেস স্পেসটাকে যেটা কি 16। সো লজিক্যাল অ্যাড্রেস স্পেস কত এখানে, লজিক্যাল অ্যাড্রেস স্পেস কত, 16 না? ইয়েস অর নো, 16। তাহলে এইটাকে 2 এর পাওয়ারে কনভার্ট করবে নাকি, 2 টু দি পাওয়ার 4 হইলো। ওকে, সো এইটাকে হচ্ছে কি 2 টু দি পাওয়ার m ধরে হচ্ছে কি যে m এর ভ্যালুটা বের করা হয় ফার্স্টে। সো m ইকুয়াল টু 4। সো তাহলে m মাইনাস n করলে যেটা হয়, সো n এর ভ্যালু কত ছিল, 2। সো 4 মাইনাস 2 ইকুয়াল টু 2। সো এই যে লজিক্যাল যে অ্যাড্রেস আছে সেইটার m মাইনাস লেফট সাইডের m মাইনাস n অ্যামাউন্ট অফ বিট হচ্ছে গিয়ে ইউজ করা হয় পেজ নাম্বার ইন্ডিকেট করতে। ওকে, বুঝতে পারছেন? এতটুকু ক্লিয়ার সবাই? এখন আরেকভাবেও পেজ নাম্বারটা বের করা হয়, সেটা হচ্ছে গিয়ে অনেক সময় যেটা হয় লজিক্যাল অ্যাড্রেস পেজটা দেয়া থাকে না। ওকে, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে র্যামের সাইজটাকে হচ্ছে গিয়ে 2 টু দি পাওয়ার m ধরে নেওয়া হয়। সেটা ডিফারেন্ট জিনিস, সেটা আমরা পরে দেখবো। ওকে, সো আপাতত সিম্পলি এটা চিন্তা করে রাখেন যেহেতু শুধুমাত্র প্রসেস ইনভলভড এইখানে আপাতত র্যামটা ওভাবে ডিরেক্টলি ইনভলভ না আপাতত বেসিক। সো সেহেতু ধরে রাখেন হচ্ছে গিয়ে যে হচ্ছে গিয়ে লজিক্যাল অ্যাড্রেস স্পেসটাকে হচ্ছে গিয়ে 2 টু দি পাওয়ার m হিসেবে ডিনোট করা হয়। ওকে, এতটুকু ক্লিয়ার সবাই? সেইখানে যেহেতু 16 লজিক্যাল অ্যাড্রেস স্পেস যেহেতু 16 দ্যাটস ওয়াই 2 টু দি পাওয়ার 4 হয়েছে, m এর ভ্যালুটা 4 হচ্ছে। ওকে, সো তার মানে হচ্ছে গিয়ে যেই লজিক্যাল অ্যাড্রেস স্পেসটা জেনারেট করবে সিপিইউ সেটাকে দুইটা পার্টে ডিভাইড করা হয়, একটা হচ্ছে কি পেজ নাম্বার আর একটা হচ্ছে কি পেজ অফসেট বা অফসেট। ওকে, সো অফসেট কোন পার্টটা, অফসেট হচ্ছে কি রাইট সাইড থেকে কয়টা বিট, রাইট সাইড থেকে হচ্ছে গিয়ে 2 টু দি পাওয়ার পেজ সাইজকে যদি আমরা 2 টু দি পাওয়ার n ধরি তাহলে n এর যে ভ্যালুটা রাইট সাইড থেকে ওই অ্যামাউন্ট অফ বিট হচ্ছে গিয়ে অফসেট। আর লেফট সাইড থেকে যদি আমরা পেজ সাইজকে যদি মানে লজিক্যাল অ্যাড্রেস স্পেসকে যদি এই যে লজিক্যাল অ্যাড্রেস স্পেসকে যদি আমরা হচ্ছে কি 2 টু দি পাওয়ার m ধরি তাহলে লেফট সাইড থেকে লজিক্যাল অ্যাড্রেসের লেফট সাইড থেকে m মাইনাস n নাম্বার অফ বিটস হচ্ছে গিয়ে পেজ নাম্বার। ওকে, সো তাহলে এই পার্টিকুলার লজিক্যাল অ্যাড্রেস স্পেসটা অ্যাকচুয়াল মানে কোথায় আছে প্রসেসের আমরা চেক করি, মানে এইটার লজিক্যাল অ্যাড্রেসটা কত তাহলে পেজ নাম্বার।
সো এইখানে দেখেন পেজ নাম্বার, এইটাকে যদি আমরা ডেসিমালে কনভার্ট করি পেজ নাম্বারে 10, এটা কত হয় বলেন তো? পেজ নাম্বার কত হয়? 2 না? এটাকে যদি ডেসিমালে কনভার্ট করি, ইয়েস অর নো? এটা কি 2 হবে না? বুঝতে পারছেন সবাই? এটা 2। আর এইটাকে যদি ডেসিমালে কনভার্ট করি তাহলে কত হয়? 3। তার মানে এই পার্টিকুলার লজিক্যাল অ্যাড্রেসটা হচ্ছে, মানে এই পার্টিকুলার লজিক্যাল অ্যাড্রেসটা হচ্ছে কি আছে প্রসেসের 2 নাম্বার পেজের 3 নাম্বার অ্যাড্রেসে। ওকে, সো তার মানে হচ্ছে কি 2 নাম্বার পেজের 3 নাম্বার অ্যাড্রেস কি থাকতে পারে? 8 9 10 12, সরি 8 9 10 11, এই চারটা অ্যাড্রেস আছে তাই না? সো তার মানে হচ্ছে কি 11 হচ্ছে গিয়ে এর করেসপন্ডিং লজিক্যাল অ্যাড্রেস। ওকে, বুঝতে পারছেন সবাই? সো 2 নাম্বার পেজের অ্যাড্রেস শুরু হয়েছে কোত্থেকে? 8 থেকে না? সো 2 নাম্বার পেজের জিরোথ অ্যাড্রেস কি? 8। 1 নাম্বারটা 9, 2 নাম্বারটা 10, আর 11 হচ্ছে গিয়ে 3 নাম্বার। সো তার মানে হচ্ছে কি 11 হচ্ছে গিয়ে এর লজিক্যাল অ্যাড্রেস। বুঝতে পারছেন? এতটুকু ক্লিয়ার সবাই? সো তাহলে এখন আপনারা বলতে পারেন এইটার সাথে কোরেসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেসের সম্পর্কটা কই? কোরেসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেসের সম্পর্কটা হচ্ছে গিয়ে মনে করেন 2 নাম্বার পেজ, এইটা হচ্ছে গিয়ে আছে 4 নাম্বার ফ্রেমে। ওকে, সো প্রসেস 1 এর পেজ 2 এইটা ম্যাপ করা আছে এইখানে। সো পেজ টেবিল থেকে তো এটা জানবেই যে হচ্ছে গিয়ে 4 নাম্বার পেজ টেবিল তো দেখছেন কেমন হয় দেখতে, প্রিভিয়াসলি দেখছেন। সো মনে করেন প্রসেস 1 এর পেজ টেবিলে হচ্ছে গিয়ে 2 নাম্বার পেজ হচ্ছে গিয়ে ম্যাপ করা আছে 4 নাম্বার ফ্রেমে। সো তাহলে যেটা করা হয় সেটা হচ্ছে গিয়ে এই যে এই 2 নাম্বার পেজ এইটা কোন ফ্রেমে আছে এই ইনফরমেশনটা নেয়। সো এই ইনফরমেশনটা নিয়ে হচ্ছে গিয়ে 4 নাম্বার ফ্রেমের 3 নাম্বার অ্যাড্রেসে হচ্ছে গিয়ে অ্যাক্সেস করে। দ্যাট মিন্স হচ্ছে গিয়ে 16 17 18 19, তার মানে হচ্ছে গিয়ে 19 নাম্বার অ্যাড্রেস, মানে মেইন মেমোরির 19 নাম্বার অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে অ্যাড্রেসে হচ্ছে গিয়ে এই 11 নাম্বার অ্যাড্রেসের 11 নাম্বার লজিক্যাল অ্যাড্রেসের ইনস্ট্রাকশনটা লোড করা আছে। বুঝতে পারছেন? সো দ্যাটস হাউ অ্যাড্রেস ট্রান্সলেশন ক্যান বি ডান। এতটুকু ক্লিয়ার সবাই? ইয়েস অর নো? আচ্ছা, সো আরেকটা অ্যাড্রেস দেখাই তাহলে হোপফুলি ক্লিয়ার হয়ে যাবে। ওকে স্যার অফসেটটা বের করলে মানে অফসেটটা হচ্ছে গিয়ে কোনো পার্টিকুলার পেজ বা কোনো পার্টিকুলার ফ্রেমের কত নাম্বার অ্যাড্রেস এইটা ইন্ডিকেট করতে হচ্ছে কি অফসেট ইউজ করা হয়। স্যার আমার কোশ্চেন হতেছে মানে শুধু অফসেট বের করলেই তো পেজ নাম্বারটা মানে বাকিটুকু হবে বুঝা সেটা ডিপেন্ড করে, আমি বললাম তো এইখানে আরেকটা ব্যাপার আছে। কিছু কিছু সিনারিওতে আপনার র্যামের সাইজ থেকে হচ্ছে গিয়ে ইয়া করা লাগে, অ্যাড্রেস স্পেস ধরা লাগে, মানে 2 টু দি পাওয়ার র্যামের সাইজটাকে 2 টু দি পাওয়ার এম ধরা লাগে কিছু কিছু সিনারিওতে। দ্যাট ইজ ওয়াই হচ্ছে গিয়ে ওইটা মানে দুইটা, মানে বুঝছেন তো, দুইটার জন্য দুইটা মানে এম মাইনাস এন করতে হয়। শুধু অফসেট বের করে করা মানে জিনিসটা ডাইনামিক না। বুঝতে পারছেন? এই জন্য দুইটার জন্যই ক্যালকুলেশন রাখতে হয় আলাদা, মানে একটা থিওরি তো মেনটেন করতে হবে তাই না? সো এখন মনে করেন একটা অ্যাড্রেস হচ্ছে গিয়ে লেটস সে হচ্ছে গিয়ে 0110, তাহলে কি হবে? এখানে পেজ অফসেট বিট কোনটা? এই দুইটা। আর পেজ নাম্বার বিট কোনটা? এইটা। ইয়েস অর নো? ইয়েস অফসেট। সো অফসেটের ভ্যালু কত? 2। আর পেজ নাম্বারের ভ্যালু কত? 1। তাহলে 1 নাম্বার পেজের 2 নাম্বার অ্যাড্রেসটা, সে 1 নাম্বার পেজ কোনটা? এইটা। সো এখানে 4 5 6, সো তাহলে হচ্ছে কি 6, এইটার লজিক্যাল অ্যাড্রেস কি 6। এখন 6 এর করেসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেস কত? সো আমরা ধরে নেই হচ্ছে গিয়ে 1 নাম্বার পেজ হচ্ছে গিয়ে ম্যাপ করা আছে হচ্ছে গিয়ে 6 নাম্বার ফ্রেমে। ওকে, সো তাহলে প্রসেস 1 এর পেজ 1 এইখানে আছে। ওকে, সো তাহলে কই যাব আমরা? 6 নাম্বার ফ্রেমের অফসেট কত আমাদের? 2 নাম্বার অ্যাড্রেস। তাহলে 6 নাম্বার ফ্রেমের 2 নাম্বার অ্যাড্রেস হচ্ছে গিয়ে তার ফিজিক্যাল অ্যাড্রেস 24 25 26। তার মানে এইটার ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে গিয়ে 26। ওকে, এই পার্টিকুলার লজিক্যাল অ্যাড্রেসে মানে র্যাম মেইন মেমোরির 26 নাম্বার অ্যাড্রেসে এটা লোড করা আছে। সো বুঝতে পারছেন কিভাবে কাজ করে জি এই স্যার অ্যাড্রেস ট্রান্সলেশনটা? ওকে, সো
তাহলে আমরা একটু দেখি পেজিং হার্ডওয়্যার কিভাবে ডাইনামিক্যালি কাজ করে। সো সিপিইউ জেনারেট করে একটা লজিক্যাল অ্যাড্রেস, লজিক্যাল অ্যাড্রেসকে কয়টা ভাগে ডিভাইড করে, সেটাকে জেনারেট করে দুইটা ভাগে, ডি হচ্ছে কি অফসেট আর পি হচ্ছে কি পেজ নাম্বার। ওকে, সো পেজ নাম্বার আর অফসেট দুইটা ভাগে ডিভাইড করলো। সো এখন পেজ টেবিলে গিয়ে হচ্ছে গিয়ে চেক করে ওই পার্টিকুলার পেজটা কোন ফ্রেমের সাথে হচ্ছে গিয়ে ম্যাপ করা। সো ওই ফ্রেম নাম্বারটা দিয়ে অ্যাড্রেস স্পেসের ওই পেজ নাম্বারের পার্টটা হচ্ছে গিয়ে রিপ্লেস করে দেয় ফ্রেম নাম্বার দিয়ে, আর অফসেট পার্টটা গিয়ে আবার অ্যাড হয় ফ্রেম নাম্বারের সাথে। এরপর বেসিক্যালি এইখান থেকে যে অ্যাড্রেসটা জেনারেট হয় সেটাই হচ্ছে গিয়ে ফিজিক্যাল অ্যাড্রেস ওই প্রসেসে। বুঝতে পারছেন জিনিসের ফ্লোটা এভাবে কাজ করে। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? মানে বেসিক্যালি হচ্ছে গিয়ে এই যে ফিজিক্যাল অ্যাড্রেসে যখন অ্যাক্সেস করে তখন হচ্ছে কি এই যে পেজ নাম্বারটা রিপ্লেস হয়ে যায়, এই পেজ নাম্বারটা রিপ্লেস হয়ে যায় এই যে এই ফ্রেম নাম্বার দিয়ে, সেম যেটা দেখলেন এই যে কোনখানে ম্যাপ করা আছে এইখানে। সো 6 নাম্বার মানে কি, সো 6 নাম্বার ফ্রেমের ওইখানেই তো ওই 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 পার্টিকুলার অফসেটেই তো হচ্ছে গিয়ে অ্যাক্সেস করতেছে, তাই না? সেটাই হচ্ছে কি হইতেছে, বুঝতে পারছেন? সো এইখানে আমরা তাহলে পেজিং এর মডেল দেখি। ওকে, সো ওকে, সো লজিক্যাল আর ফিজিক্যাল মেমোরির মডেল দেখি। ওকে, সো এইটা মনে করেন একটা প্রসেস, প্রসেস ওয়ানের পেজ টেবিল হচ্ছে গিয়ে এটা, এটা প্রসেস ওয়ানের পেজ টেবিল। লেফট সাইডেরগুলো হচ্ছে গিয়ে পেজ নাম্বার, আর রাইট সাইডেরটা হচ্ছে গিয়ে ফ্রেম নাম্বার, ওই প্রত্যেকটা পেজের করেসপন্ডিং ফ্রেম নাম্বার। ওকে, সো এইখানে দেখেন প্রসেস ওয়ানের লজিক্যাল মেমোরি দেখেন 4টা পেজ আছে। ওকে, সো পেজ টেবিল আছে এইটা। সো 0 নাম্বার পেজ ম্যাপ করা হচ্ছে গিয়ে কি মেইন মেমোরির 1 নাম্বার ফ্রেমে, 1 নাম্বার পেজ 4 নাম্বার ফ্রেমে। সো আমরা মেইন মেমোরি এইটা হচ্ছে কি র্যাম। সো র্যামে আমরা দেখি। ওকে, সো র্যামে দেখি 0 নাম্বার পেজ, এই যে প্রসেস ওয়ানের 0 নাম্বার পেজ কোথায় ম্যাপ করা, মেইন মেমোরির 1 নাম্বার ফ্রেমে না? ইয়েস অর নো? 1 নাম্বার ম্যাপ করা কোথায়? 4 নাম্বার ফ্রেমে। 2 নাম্বার পেজ ম্যাপ করা 3 নাম্বার ফ্রেমে, অ্যান্ড লাস্টলি 3 নাম্বার পেজ ম্যাপ করা হচ্ছে কি 7 নাম্বার ফ্রেমে। সো এইভাবেই কি অ্যালোকেশনটা পাইছে দেখেন পেজ টেবিলের ইনফো অনুযায়ী। সো বেসিক্যালি র্যামের এই যে ভিউটা যে দেখতেছেন এটা হচ্ছে কি ইউজার্স পয়েন্ট ভিউ। ওকে, ইউজার্স পার্সপেক্টিভ বা ইউজার্স পয়েন্ট অফ ভিউ যেটাই বলেন, র্যামের এই ভিউটা যে কোন প্রসেসটা কোন ফ্রেমে অ্যালোকেট করা আছে। ওকে, সো বেসিক্যালি এই পেজ টেবিল দেখেই হচ্ছে কি অ্যালোকেশনটা হয় অ্যাড্রেস ট্রান্সলেশন করে। সো আরেকটা এক্সাম্পল দেখেন এইখানে। আচ্ছা, এইখানে দেখেন জিনিসটা আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। সো এইখানে দেখেন n ইকুয়াল টু 2, তার মানে কি পেজ সাইজ হচ্ছে গিয়ে 4। ওকে, n এর ভ্যালু 2, তার মানে কি পেজ সাইজ হচ্ছে কি 4। এখানে দেখেন, এখানে দেখলে বুঝতে পারবেন, এই যে মনে করেন একটা প্রসেসের লজিক্যাল মেমোরি দেওয়া আছে, এখানে পেজ নাম্বার 0 1 2 3। ওকে, চারটা পেজ। ওকে, এটা হচ্ছে গিয়ে পেজ টেবিল অফ প্রসেস 1, লেফটে হচ্ছে গিয়ে পেজ নাম্বার আর রাইটে হচ্ছে গিয়ে ফ্রেম নাম্বার। ওকে, সো পেজ 4, m ইকুয়াল টু 4, m ইকুয়াল টু 4 এর দুইটা মিনিং আছে। সো আইদার মেইন মেমোরির সাইজ হচ্ছে গিয়ে 2 টু দি পাওয়ার m, অথবা হচ্ছে গিয়ে লজিক্যাল অ্যাড্রেস স্পেস হচ্ছে গিয়ে 2 টু দি পাওয়ার m। সো আমরা এখানে দেখি মেইন মেমোরির সাইজ কত, মেইন মেমোরির সাইজ কত, এইখানে কয়টা ফ্রেম আছে, 0 1 2 3 4 5 6 7। আচ্ছা, এখানে মেমোরি সাইজ দেয়াই আছে 32 বাইট মেমোরি, তাহলে এইখানে m ইকুয়াল টু m এর ভ্যালু 4 ধরা হয়েছে গিয়ে আপনাকে লজিক্যাল অ্যাড্রেস স্পেসকে। ওকে, সো লজিক্যাল অ্যাড্রেস স্পেস হচ্ছে গিয়ে 16টা, এইটার জন্য হচ্ছে গিয়ে ধরা হয়েছে m এর ভ্যালু 4। সো লজিক্যাল অ্যাড্রেস স্পেস কয়টা দেখেন তো, প্রসেসের লজিক্যাল অ্যাড্রেস কয়টা, 16টা না? ইয়েস অর নো? সো এই জন্য হচ্ছে গিয়ে 2 টু দি পাওয়ার 4, এইখান থেকে হচ্ছে গিয়ে m এর ভ্যালু 4 আসছে। ওকে, লজিক্যাল অ্যাড্রেস স্পেস হচ্ছে গিয়ে প্রসেসের 16টা। ওকে, সো এইখানে চাইলে আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে গিয়ে এই m এর ভ্যালু হচ্ছে গিয়ে ইকুইভ্যালেন্ট ধরা হয় হচ্ছে গিয়ে র্যাম সাইজ থেকে। ওকে, সো এইখান থেকে ইয়া করলে কি আসে, 2 টু দি পাওয়ার m ইকুয়াল টু 32। সো তাহলে 32, সো এইখান থেকে m এর ভ্যালু 5 পাওয়া যায়। দুইটা কনসেপ্টই কারেক্ট, দুইটা দিয়ে যদি ম্যাপ করেন, এই দুইটা দিয়ে যদি ম্যাপ করা হয় আউটকাম সেমই আসে। ওকে, সো কোনোটাই মানে ভুল না, দুইটাই কারেক্ট। ওকে, সো যেহেতু এইখানে m এর ভ্যালু 4 ধরা, তার মানে হচ্ছে কি আমরা বুঝতে পারতেছি দেখে যে হচ্ছে কি এখানে লজিক্যাল অ্যাড্রেস স্পেসটাকে হচ্ছে গিয়ে m এর ভ্যালু ধরছে। ওকে, লজিক্যাল অ্যাড্রেস স্পেসের পাওয়ারটাকে। ওকে, আর পেজের সাইজ হচ্ছে গিয়ে 4 বাইট। ওকে, সো এখন আমরা ম্যাপিংটা দেখি। সো এইখানে আমরা পেজ টেবিল দেখলে কি বুঝতে পারতেছি, 0 নাম্বার পেজ ম্যাপ করা আছে 5 নাম্বার ফ্রেমে,
তার মানে হচ্ছে কি এই যে 5 নাম্বার ফ্রেমে হচ্ছে গিয়ে 0 নাম্বার পেজ ম্যাপ করা, যে ফিজিক্যাল অ্যাড্রেসগুলো দেখেন 20, 21, 22, 23। ওকে, সো এইখানে দেখেন এগুলা কিন্তু লজিক্যাল অ্যাড্রেস, এগুলা কিন্তু লজিক্যাল অ্যাড্রেস, আর এই যে এইগুলা কিন্তু ফিজিক্যাল অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেস। ওকে, সো এইখানে দেখেন লজিক্যাল অ্যাড্রেস 2 এর কোরেসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেস কি 22 না? ইয়েস অর নো? দেখেন দুইটাতে সেম ডেটা আছে। আচ্ছা, এখন জি স্যার। আরেকটা জিনিস দেখেন, 0 এর 3 নাম্বার, 0 এর 2 নাম্বার অ্যাড্রেসে আর 5 নাম্বার ফ্রেমের 2 নাম্বার অ্যাড্রেসে, মানে 2 নাম্বার অফসেটে সেম ভ্যালু আছে না? ইয়েস অর নো? সো দ্যাটস হাউ অ্যাড্রেসেস ক্যান বি ম্যাপড ইউজিং পেজ টেবিল। ওকে, সো 1 নাম্বার পেজ কোথায় আছে ম্যাপ করা? 6 নাম্বার ফ্রেমে। সো দেখেন 1 নাম্বার পেজের কন্টেন্টগুলো কি 6 নাম্বার ফ্রেমে ম্যাপ করা আছে? ম্যাপ করা না? ইয়েস অর নো? ইয়েস সো স্যার। বেসিক্যালি পেজিংটা এইভাবেই করা হয়, এই ফিজিক্যাল পেজ টেবিল ইউজ করে ফিজিক্যাল মানে পেজ আর ফ্রেমকে ম্যাপ করে হচ্ছে কি এইভাবে পেজিংটা কমপ্লিট করা হয়। ওকে, সো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে সাইজ অফ পেজ। সো সাইজ অফ পেজটা কেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে এই পেজিংয়ের কারণ, পেজিং ইউজ করে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনটা রিমুভ করা গেলেও ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনটা পেজিংয়ে রিমুভ করা যায় না। আই রিপিট, পেজিং ইউজ করে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন রিমুভ করা যায়, বাট ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনটা রিমুভ করা যায় না। এখন দেখেন পেজ সাইজ আর প্রসেস সাইজের উপর বেস করে কিভাবে একটা প্রসেসের ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন বের করবেন। ওকে, সো এই দুইটা ইনফরমেশন দেয়া থাকে অলওয়েজ এই ইয়ার টাইমে, এই যে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন বের করার টাইমে পেজিংয়ের থ্রু, মানে পেজিংয়ের টাইমে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন কত হয়, কোন সিনারিওতে কত হয়, এটা বের করতে এই দুইটা ইনফরমেশন অলরেডি আপনারা সিস্টেম জানে বা আপনাদেরও দেয়া থাকবে। এটা হচ্ছে কি পেজ সাইজ আর প্রসেস সাইজ। ওকে, সো দেয়া আছে একটা পেজিংয়ে কোনো একটা সিনারিওতে পেজের সাইজ হচ্ছে গিয়ে এত বাইট আর প্রসেসের সাইজ হচ্ছে গিয়ে এত বাইট। ওকে, সো তাহলে ওই তাহলে কয়টা পেজ লাগবে টোটাল? নাম্বার অফ পেজেস কয়টা লাগবে? সিম্পল, প্রসেসের সাইজকে ডিভাইড করবেন পেজ সাইজ দিয়ে। সো প্রসেস সাইজ কত? 72766 ডিভাইডেড বাই পেজ সাইজ 2048। সো কয়টা হয়? 35 পয়েন্ট সামথিং হয়। ওকে, আচ্ছা পয়েন্ট সামথিং তার মানে কি 35টা পেজ নিলে কি ওকে অ্যালোকেট করা যাবে? কেউ বলেন কিছু একটা। স্যার আমরা বেশিটা নিব বেশি না। নিতে হবে, রাইট? তার মানে কি 36টা পেজ নিতে হচ্ছে। অলরেডি বুঝতে পারতেছেন যে একটা পেজে আমরা বেশি স্পেস নিয়ে ফেলছি। ওকে, সো তাহলে এই ক্ষেত্রে আমরা ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনটা কিভাবে বের করতে পারবো? সো সিম্পল, 35টা পেজে টোটাল কত সাইজ লাগতেছে, জাস্ট হচ্ছে গিয়ে তারপরে প্রসেস সাইজ থেকে ওইটাকে মাইনাস করে দিলেই তো আমরা ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনটা বের করতে পারতেছি, তাই না? ইয়েস অর নো? সো 35টা পেজে কত বাইট লাগতেছে আমাদের? এই অ্যামাউন্টটা লাগতেছে না 71680? ইয়েস অর নো? আর ইয়েস আমাদের স্যার। ইয়া স্যার কত, আর প্রসেস সাইজ কত? 72766। সো এই দুটা যদি সাবট্রাক্ট করেন সো তাহলে কত থাকে? 1086। 1086 থাকে, তাই না? So, এখন তাহলে আমাদের লাস্ট পেজে আমাদের কোন কত মানে নিচি কত আমরা 2048। সো মাইনাস 1086 করলেই কি আমাদের অ্যামাউন্ট অফ ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন বের হয়ে আসতেছে না? বুঝতে পারছেন কিভাবে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন ক্যালকুলেট করবেন পেজ সাইজ আর প্রসেস সাইজ থেকে? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান?
স্যার লাস্টে আবার মাইনাস কেন করলেন? ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনের অ্যামাউন্টটা কত সেটা বের করতে হবে না। সো পেজ সাইজ কত 2048 নিচ্ছে, কিন্তু অ্যালোকেশন পাইছে কত 1086 এর, তাই না? সো তাহলে আনইউজড স্পেস কত, ও বুঝতে পারছেন? আচ্ছা। সো জি এইটাই স্যার। করা হয়েছে এখানে, বুঝতে পারছেন? সো এখন দেখেন ওয়ার্স্ট কেসে ফ্র্যাগমেন্টেশনে হচ্ছে গিয়ে, যখন ওয়ার্স্ট কেস হয় পেজিং এর টাইমে, তখন হচ্ছে গিয়ে ফ্র্যাগমেন্টেশনে প্রত্যেক ফ্রেম থেকে এক বাইট মানে মানে এক বাইট হচ্ছে গিয়ে লস হয় বা এক বাইট আনইউজ থাকে। আর অ্যাভারেজ কেসে হচ্ছে গিয়ে হাফ অফ ইটস ফ্রেম সাইজ হচ্ছে গিয়ে আনইউজড হয়। ওকে, সো তাহলে এই ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন রিমুভ করতে আমরা কি করা যায়? সো ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন রিমুভ করতে আপনারা বলতে পারেন যে স্যার তাহলে পেজের সাইজ ছোট ধরলে দিতে পারি আমরা। পেজের সাইজ ছোট ধরলে যে ইস্যুটা হয় সেটা হচ্ছে গিয়ে পেজ টেবিলটা অনেক লম্বা, মানে পেজ টেবিলটা অনেক বড় সাইজে অনেক বড় হয়ে যায়, পেজ টেবিলের এন্ট্রি অনেক বাইরে যায়। সো পেজের সাইজ যত ছোট, নাম্বার অফ পেজেস তত বাড়বে না, সেম গোস ফর নাম্বার অফ ফ্রেমস। তার মানে কি পেজ টেবিলটা কি অনেক বড় লেন্দি হয়ে যাবে না, পেজ টেবিল অনেক বড় লার্জ প্লাস কমপ্লেক্স হয়ে যায়, প্লাস পেজ টেবিলের এন্ট্রি অনেক বেড়ে যায়, যেখানে হচ্ছে গিয়ে ইনফরমেশনগুলো ট্র্যাক করতে র্যামের ইনফরমেশনগুলো ট্র্যাক করতে হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল র্যামে স্পেস বেশি লাগে পেজ টেবিলকে অ্যাকোমোডেট করতে। সেকেন্ড অফ অল ওই পেজ টেবিলের ইনফরমেশন ট্র্যাক করতে র্যামকে অনেক কমপ্লেক্স অপারেশন করতে হয়, যেটা অনেক ওভারহেড ক্রিয়েট করে, যেটা মোটেও এফিসিয়েন্ট না। দ্যাট ইজ ওয়াই হচ্ছে গিয়ে পেজের সাইজ ছোট করে হচ্ছে গিয়ে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন রিমুভ করাটা একটা খুবই একটা মানে মানে এটা হচ্ছে গিয়ে নন রিকমেন্ডেড একটা প্রসিজার। ওকে, সো পেজের সাইজ বেশি ছোট রাখা যাবে না, কারণ হচ্ছে গিয়ে তাহলে পেজ টেবিলের এন্ট্রি বেড়ে যায়, যে কারণে হচ্ছে গিয়ে ইনফরমেশন ট্র্যাক করতে অনেক কমপ্লেক্সিটি ফেস করতে হয়। ওকে, সো পেজ সাইজ এই জন্য হচ্ছে কি একটা অপটিমাল অ্যামাউন্টে রাখা উচিত, বেশি ছোট রাখা যায় না। ওকে, আর ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনটা পেজিংয়ে রিমুভ করা পসিবল না। আর পেজ সাইজ ইজ গ্রোয়িং ওভার টাইম, এটা তো বললাম অলরেডি। সোলারিসে দুই ধরনের সাইজের পেজ ইউজ করা হয়, একটা হচ্ছে গিয়ে 8 কিলোবাইট আর একটা হচ্ছে গিয়ে 4 মেগাবাইট। ওকে, সো প্রসেস ভিউ অ্যান্ড ফিজিক্যাল মেমোরি নাও আর ডিফারেন্ট, ভেরি ডিফারেন্ট। তার বেসিক্যালি প্রসেসের ভিউ হচ্ছে গিয়ে লজিক্যাল মেমোরি, প্রসেস বা সিপিইউ হচ্ছে গিয়ে লুক আপ করে হচ্ছে গিয়ে লজিক্যাল মেমোরিতে, আর ফিজিক্যাল মেমোরি ভিউটা টোটালি ডিফারেন্ট, ওটা হচ্ছে গিয়ে পেজ টেবিল থেকে ট্রান্সলেট করে অ্যাক্সেস করা হয়। বাই ইমপ্লিমেন্টেশন প্রসেস ক্যান অনলি অ্যাক্সেস ইটস ওন মেমোরি, যেটা বললাম প্রসেস শুধুমাত্র নিজের মেমোরিতে অ্যাক্সেস করতে পারে, এটা হচ্ছে গিয়ে পেজ ডিরেক্টলি ফিজিক্যাল মেমোরিতে অ্যাক্সেস করতে পারে না। ওকে, অ্যানাদার থিং যেটা হচ্ছে গিয়ে আজকে লাস্ট কন্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে ফ্রি ফ্রেমস। সো ফ্রি ফ্রেমস বেসিক্যালি কি, বেসিক্যালি যেই ফ্রেম র্যামের যেই ফ্রেমগুলোতে কোনো প্রসেস বা কোনো প্রসেসের কোনো পেজকে অ্যালোকেট করা হয় নাই, সেটাই হচ্ছে গিয়ে ফ্রি ফ্রেম। ওকে, আই রিপিট, র্যামের কোনো পার্টিকুলার ফ্রেমে যদি কোনো প্রসেসের কোনো পেজকে অ্যালোকেট করা না হয়, তাহলে সেটা হচ্ছে গিয়ে ফ্রি ফ্রেম। ফ্রি ফ্রেমে হচ্ছে গিয়ে যে কোনো প্রসেসের যে কোনো পেজকে অ্যালোকেশন দেওয়া যায়। ওকে, সো এই যে ফ্রি ফ্রেম, এই ফ্রি ফ্রেমের লিস্টটা সিস্টেমের কাছে অলওয়েজ থাকে। ওকে, সো যখনই কোনো একটা প্রসেসকে অ্যালোকেশন দিতে হয়, অলওয়েজ সিস্টেমের কাছে ফ্রি ফ্রেমের লিস্টটা থাকে, সে শুধুমাত্র প্রসেসটাকে ওই ফ্রি ফ্রেমেই হচ্ছে গিয়ে অ্যালোকেশনটা দেয়, ফ্রি ফ্রেমগুলোর কোনো একটাতে। সো এইখানে দেখেন এই যে র্যাম। ওকে, সেই র্যামের হচ্ছে গিয়ে গ্রেগুলো হচ্ছে গিয়ে ফ্রি ফ্রেম, আর স্কাই ব্লুগুলো হচ্ছে গিয়ে অ্যালোকেটেড ফ্রেমস। ওকে, অ্যালোকেটেড ফ্রেমস মানে ওইখানে অন্য কোনো না কোনো প্রসেসের কোনো না কোনো পেজ অ্যালোকেটেড আছে। ওকে, সো এইখানে দেখেন এই পার্টিকুলার প্রসেস, লেটস সে প্রসেস 1, এটাতে পেজ কয়টা, 4টা পেজ না? ইয়েস অর নো? তার মানে তার অ্যালোকেশনের জন্য ফ্রি ফ্রেম লাগবে কয়টা, 4টা। সো এইখানে ফ্রি ফ্রেম আছে কয়টা, 5টা, তাহলে কি প্রসেসটাকে অ্যালোকেশন দেওয়া যাবে। ওকে, সো এই আফটার অ্যালোকেশন, এইটা দেখেন প্রসেস 1-এর পেজ টেবিল। ওকে, প্রসেস 1-এর পেজ টেবিল, প্রসেসটাকে দেখেন যখন অ্যালোকেশন করা হয় না তখন কিন্তু কোনো পেজ টেবিল নাই, ফ্রেমে অ্যালোকেট করার পরে কিন্তু পেজ টেবিলটা ক্রিয়েট হয়েছে। ওকে, পেজ টেবিল অনুযায়ী কি 0 নাম্বার পেজটা অ্যালোকেট হয়েছে 14 নাম্বার ফ্রেমে। সো 14 নাম্বার ফ্রেম কি অ্যালোকেশনের আগে ফ্রি ছিল না? ওকে, সো এই দেখেন ফ্রি ফ্রেমে এটা অ্যালোকেট করা হয়েছে, অ্যালোকেট করা হয়েছে 13 নাম্বারে, 13 নাম্বার কি ফ্রি ছিল, সো 13তে অ্যালোকেট করা হয়েছে। সো এগুলাও কোনো না কোনো ফ্রেমে অ্যালোকেট করা হয়েছে।
সো এই যে দেখেন, এই ফ্রি ফ্রেম লিস্টের থেকে কি চারটা ফ্রেম কি, এই চারটা ফ্রেমে কি অ্যালোকেট করা হয়েছে না চারটা পেজকে। সো এখন ফ্রি ফ্রেম কয়টা আছে তাইলে একটা, উইচ ইজ 15। এই যে দেখেন এই সিস্টেমের কাছে এই ইনফরমেশনটা আছে, ফ্রি ফ্রেম রাইট নাও একটাই আছে, উইচ ইজ 15। ওকে, সো বুঝতে পারছেন? সো কারো কোনো কনফিউশন আছে রিগার্ডিং টুডেস কন্টেন্ট? স্যার ফ্রি ফ্রেম কি স্ট্যাকের রাখা হয় এরকম নাকি? এটা যে কোনো কিছুতে রাখা হয়, স্ট্যাক হইতে পারে, অ্যারে হইতে পারে, যে কোনো কিছু, ডাজন্ট ম্যাটার। এটা জাস্ট একটা মেমোরিতে রাখা হয়, সিস্টেমের কাছে এই ইনফরমেশনটা থাকে। ওকে, সো দ্যাটস অল ফর টুডে।